আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। ভাইয়ারা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের ইবিআই কোর্সের ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। আজকে আমরা লেকচার 5 এ মূলত যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। তোমরা অনেকেই রিঅ্যারেঞ্জ নিয়ে অনেক সমস্যা থাকো, অনেকে মিলাতে পারো না, অনেক সময় লেগে যায়, তাও দেখা যায় কি হয় না। আজকে আমরা একটা ক্লাসে শিখবো রিঅ্যারেঞ্জ কিভাবে অ্যান্সার করা লাগবে। তোমাদের এইচএসসি পরীক্ষায় সাধারণত 10টি সেন্টেন্স দেওয়া থাকে এলোমেলোভাবে, ওইগুলো কি সাজিয়ে লিখতে হয়। এখন রিঅ্যারেঞ্জের সমস্যা অসুবিধা কি, যদি একটা ভুল যায় দেখা গেছে কয়েকটা একসাথে টাপাটাপ ভুল চলে যায়। এই ক্ষেত্রে আমাদের কিভাবে অ্যান্সার করা লাগে, কিভাবে সচেতন থাকা যায়, সেইটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো আমরা আজকে আমাদের কোর্সে শুরু করি। এই যে আমাদের এই ইবিআই কোর্সে আজকে আমরা ইংলিশে কিভাবে খুব সুন্দরভাবে সংক্ষেপে আমরা পুরো কোর্সটা শেষ করতে পারি, এটা আমরা শিখবো। আজকে আমরা রিঅ্যারেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা দেখি, সাধারণত রিঅ্যারেঞ্জকে দুই ভাগে ভাগ করা হয়। রিঅ্যারেঞ্জকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে হিস্ট্রি বেসড বা পার্সন বেসড, এটাই সবচেয়ে বেশি এসে থাকে পরীক্ষায়। সবচেয়ে বেশি আমরা হয়তো দেখি ইতিহাসের কোনো একটা কাহিনী দিয়ে দেবে, হয়তো টেলিফোনের কাহিনী অথবা কোনো রাজা বাদশার কাহিনী, এগুলো দিয়ে দিবে, অথবা সিংহ এবং মানুষের কাহিনী এইগুলো দিয়ে দিবে, অথবা কি কোনো পার্সন বেস, কোনো মানুষের কি জীবনী, তার জন্ম কি হয়েছে, মৃত্যু কি হয়েছে, সে লেখাপড়া কবে করছে, সে কি কি পুরস্কার পাইছে, এই সম্পর্কে দিয়ে দেয়। তারপরে আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টপিক বা ডিসক্রিপশন বেসড, ভাবমূলক বিষয় বা বর্ণনামূলক। এটা কম আসে, যে একটা টপিক দিয়ে দিল এলোমেলো ভাবে, এটা কি তোমাদের নিজের মতো করে লেখা লাগবে। এটা হচ্ছে কি, এটাও আসে কিন্তু কম, প্রথমটাই আবার বেশি আসে, হয়তো পার্সন সম্পর্কে আসে অথবা ইতিহাসে আমাদের জানা কোনো টপিক থেকে এসে থাকে। এখন যদি আমাদের কি পার্সন বেসড আসে বা হিস্ট্রি বেসড আসে, তখন আমাদের কিভাবে অ্যান্সার করা লাগবে এখানে আমরা দেখছি। শুরুতে হচ্ছে নাম এন্ড টাইটেল, হয়তো কোনো একটা ব্যক্তির নাম দেওয়া, নামের পরিচয়, তার নাম কি, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া বা ইন বাংলাদেশ, এরকমই তারা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবে, যে তখন আমরা বুঝবো যে আসলে পুরো প্যাসেজটা কার সম্পর্কে বলা হয়েছে। শুরু থেকে নাম টাইটেল চলে আসবে। তারপরে বার্থ পার্সেন্টেজ বা প্যারেন্টেজ, অর্থাৎ কি তার বাবা মা কে, হ্যাঁ, তার ফাদার নাম, মাদার নাম, তারপর কি জন্মসাল। সবচেয়ে বেশি নামের পরে জন্মসালটা আসে, আবার অনেক সময় কি নাম আর জন্মসাল একসাথে শুরু হয়, যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন ইন ড্যাশ ড্যাশ ড্যাশ, তারিখটা দিয়ে দিল, অথবা কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, এইভাবে শুরু হয় বিশেষ করে। তারপরে প্রফেশন, ম্যারেজ, তার প্রফেশনাল লাইফটা, তার ম্যারেজ লাইফটা, এডুকেশনটা কিন্তু প্রফেশনের মধ্যে চলে আসে। তারপর কি চিলড্রেন ইস্যু, যদি কোনো কারণ থাকে, বাচ্চা কাচ্চা, যেমন চিলড্রেনেরটাও থাকে। তারপর এক্সট্রাঅর্ডিনারি ডিডস, তিনি কি কি করেছে। তারপরে হোমেস ট্রিবিউট, হ্যাঁ, রিমেম্বারেন্স, তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছে, ওই পুরস্কারে ভূষিত হয়েছে, এগুলো। সবার শেষে হচ্ছে কি ওল্ড এজ অর ডেট, তার জন্মের শেষ সময়টা এবং কি জন্মটা দেওয়া থাকে। এই ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো, যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে, শুরুতে তার নাম, বার্থ, লাস্টে তার মৃত্যু, এই দুটো আগে দিয়ে নিবা। বাদ বাকিগুলো কি এমনি সুন্দর করে গুছানোর চেষ্টা করবো, যত অপশন কমানো যায় সুন্দর করে সুন্দর করে। আর সবসময় একটা সিকোয়েন্স, একটা তারিখের একটা সিকোয়েন্স, সাপোজ 1890, এরপরে কি 1891, 92, 93, এইভাবে আগাবে। একটা কি সালের একটা সিকোয়েন্স থাকবে, ওকে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসো, যদি কি কোনো অ্যাবস্ট্রাক্ট বা ডিসক্রিপশন আসে, তখন তোমার কি কিভাবে করতে হবে। শুরুতে কি ডেফিনেশন বা নেচার, একটা জিনিস থাকবে, ওটা ওটা কি রকমের বা এটা ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা দেওয়া থাকবে। তারপরে কি গুড সাইড ফর উইথ এক্সাম্পল, এটা ভালো দিকটা থাকবে। তারপর কি ব্যাড সাইড, খারাপ দিকটা থাকবে। তারপর মেথড অফ সলভিং, খারাপ দিকটা কিভাবে সলভ করা যায়, অনেক প্যারাগ্রাফের মতো। তারপর কি লাস্ট থাকবে কনক্লুডিং লাইন, ওকে, লাস্টে কি একটা উপসংহারমূলক থাকবে, এটা কম আসে। এখন দেখো রিঅ্যারেঞ্জের সেন্টেন্সগুলো কিভাবে আমরা রিঅ্যারেঞ্জ অ্যান্সার করব। এখন তোমার সবসময় মাথায় রাখবে, রিঅ্যারেঞ্জ অ্যান্সার করাটা নিয়ে তোমাদের অনেকের কি থাকে, ভয় থাকে। অনেকে বলে যে ভাইয়া এ প্লাস ই প্লাস জি প্লাস এমনি লিখবো, অনেকে বলে ঘর করে লিখবো, অনেকে বলে ভাইয়া উঠিয়ে লিখবো না, কিভাবে লিখবো, এইটা মাথায় রাখতে হবে। এখন রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমাদের আগে কিছু বেসিক নিয়ম জানা লাগবে। শুরুতে হচ্ছে কি আমাদের ধারণা নেওয়া লাগবে, একটা সাধারণ ভাই আমার হাতে একটু খারাপ, হ্যাঁ, ধারণা নিতে হবে। শুরুতে ধারণা নিতে হবে।
যখনই তুমি রিঅ্যারেঞ্জটা দেখবা সবার আগে তুমি প্রত্যেকটা অপশন পড়ার চেষ্টা করবা যে আসলে এটা কি সম্পর্কে বলা হচ্ছে, এটা কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে, আসলে কোন কাহিনীটা এটা মূলত কি ফুটিয়ে তোলা হয়েছে এইটা বুঝতে হবে। আর এইটার জন্য কিভাবে সাধারণ ধারণা তোমার বাংলা অর্থ সহ পড়া লাগবে। বাংলা অর্থ সহ যখন তুমি পড়বে তখন তোমার মনে একটা সাধারণ একটা ধারণা চলে আসবে। আর যখন সাধারণ ধারণা আসবে, যদি তোমার পরিচিত কোনো গল্প থাকে যেমন কি সিংহ এবং কি মানুষের গল্পটা থাকে, তাহলে ওইভাবে করবা। হ্যাঁ, তোমার মাথায় আবার যদি ফক্সের গল্পটা থাকে, আপনার ফক্সের আজকে সলভ করবো, ফক্স কি আঙুল ফল টক, ওইটা যদি তোমার মাথায় থাকে তাহলে ওইটা মাথায় ক্যাচ করতে হবে। শেখ সাদির গল্প আসলে শেখ সাদিটা তোমার মাথায় ধরা লাগবে। এইভাবে আগে দেখা লাগবে যে আসলে কি সম্পর্কে। হ্যাঁ, তোমার মনে মনে নিজের থেকে একটা গল্প সাজিয়ে নিতে হবে। বাংলায় সাজাবা, ইংলিশে সাজানোর দরকার নেই। আমরা বাঙালি, আমরা বাংলা কমফোর্ট ফিল করি। হ্যাঁ, সাজানোর পরে তারপরে কি রাফে, শুরুতে রাফে প্র্যাকটিস করবা। রাফে প্র্যাকটিস কারণ কি দেখো আমাদের অ্যান্সারটা করতে হবে কিভাবে, এইটার উপর আমি কি বলছি যে কি কারণে আমরা রাফে। দেখো তোমরা অনেকে বলো যে ভাইয়া কিভাবে, শুরুতে তোমরা অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার, হ্যাঁ যথাযথ দিবা, তারপর সুন্দর করে দুইটা দাগ দিয়ে দিবা। ওকে, তারপর হচ্ছে তোমার কাজ একটা ঘর করবা, যেহেতু তোমার 10টা, যাতে 10টা হয় এরকম একটা কি এরকম আগে একটা ঘর করবা। অবশ্যই পেন্সিল আর কলম দিয়ে, পেন্সিল আর স্কেল দিয়ে করার চেষ্টা করবা সুন্দরভাবে। ওকে, ঘর করার পরে এইভাবে মাঝখান দিয়ে আরেকটা দাগ দিবা। হ্যাঁ, মাঝখানে দাগ দিন না, এবার 10টা করবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দাঁড়াও একটা মুছো, 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট, 8টা 9টা 10টা, এই যে 10টা শেষ। হ্যাঁ, 10টা করার পরে এইবার পেন্সিল দিয়ে ঘর করলা, এবার কলম দিয়ে লিখবা 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এই পর্যন্ত করে স্টপ চলে যাবা, তারপর চলে যাবা রাফে। এবার রাফে হচ্ছে তুমি সুন্দর করে এটা মেলানোর চেষ্টা করবা। হ্যাঁ, ডি প্লাস ই প্লাস জি প্লাস এইচ প্লাস বি প্লাস, হ্যাঁ যা হোক না কেন তুমি রাফে আগে ফাইনাল করবা। কারণ কি রাফে তুমি এটা কাটাকাটি করতে পারবা। সাপোজ এখানে বি না হয়ে দেখলা কি এখানে হবে হচ্ছে তোমার কি সি, তাহলে তুমি কাটাকাটি করতে পারতেছো, ঠিক না? তাহলে তুমি কাটাকাটি করতে পারবা রাফে। কিন্তু তুমি এইখানে যদি কলম দিয়ে একবার লিখে ফেলো, আর কাটাকাটি করার কিন্তু কোনো কি উপায় নেই, এবং কি খারাপ যদি কাটাকাটি করে ফেলো তখন খারাপ দেখা যাবে, ঠিক না? এই ক্ষেত্রে তুমি সুন্দরভাবে যখন ফাইনাল হয়ে যাবে তখন সাপোজ ই প্লাস বি, এখানে কি 2 নম্বরে হবে বি প্লাস বলতে এই যে এখানে বি, তারপর ধরো এ, তারপর ডি, তারপর কি জে, তারপর এইচ, তারপর কি তারপর ধরো সাপোজ কে। হ্যাঁ, এইভাবে কি তুমি মিলিয়ে দিবা, তারপর এফ, তারপর সি, তারপর ডি, এইভাবে সাপোজ ডি কে এ বি সি ডি করে তো একটাতে একবারে আসবে। এইভাবে তুমি যখন দিয়ে দিবা তারপর হচ্ছে এইখানে তুমি লেখা শুরু করবা প্যারাগ্রাফ আকারে। এই যে সাপোজ ই নাম্বারটা তুমি এখানে লিখবা, ই নাম্বারটা শেষ ফুল স্টপ দিয়ে আবার বি নাম্বারটা লিখবা। অনেকে বলে যে ভাইয়া উঠায় দিব কি উঠায় দিব না, আমি বলবো যে উঠায় দিবা। তোমার লাস্টে এইটা কি সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিবা, আর নাহলে তোমার মার্কস কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকে বলে যে ভাইয়া আমাদের স্কুল থেকে দিতে মানা করছে। ভাইয়া অনেকে স্কুল থেকে দিতে মানা করছে, ঠিক আছে, যদি তোমার খাতাটা বোর্ডে যে দেখবে সে যদি মার্কস না দেয়, যেমন আমাদের নটর ডেম কলেজ থেকে বলা হতো, আমাদেরকে স্ট্রংলি বলে দেওয়া হতো যে যদি বক্স দাও তাহলে অর্ধেক নাম্বার, বক্সের পাশাপাশি যদি লিখে দাও তাহলে ফুল মার্কস। মানে কি বক্সে আছে অর্ধেক নাম্বার আর নিচে লেখায় আছে অর্ধেক নাম্বার, তাহলে এখানে পাস, এখানে পাস 10। যদি শুধু বক্স দাও তাহলে তুমি 5 নাম্বার পাবা, অর্ধেক মার্কস পাবা। আর বক্সের পাশাপাশি যদি এটাও দিয়ে দাও, লেখাটাও, তাহলে তুমি ফুল মার্কস পাবা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো আমরা প্র্যাকটিসে যাই। এখন প্র্যাকটিসে যখন যাব আমরা একটু দেখি, তো চলো এখন দেখি। দ্য সেন্টেন্স ইন দ্য ফলোইং টেক্সট আর জাম্বল। জাম্বল মানে কি এলোমেলো। রাইট দ্য সেন্টেন্স ইন এ প্রপার অর্ডার অ্যান্ড ইন এ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ টু মেক এ স্টোরি। দেখো বলছে কিন্তু কন্টিনিউয়াস একটা প্যারাগ্রাফ, অর্থাৎ যখন তুমি বলবে তুমি এইরকম একটা ঘর বানায় ফেলবা সুন্দরভাবে, তারপর আসো তুমি মেন অ্যাকশনে চলে আসবা যে আসলে এখানে কি বুঝাইছে, আমাদের বোঝানোটা গুরুত্বপূর্ণ।
দেখো এখন আগে একটু সাধারণ ধারণা না লাগবে, আমি বলেছি সাধারণ ধারণা নেওয়ার জন্য পড়ার চেষ্টা করবে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনোন্ড ল্যাঙ্গুইস্টিক অফ বাংলাদেশ, হি ডাইড এন, সে মারা গেছে, হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ এইরকম তোমার মাথায় রাখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে হি জয়েন যশোর জেলা স্কুল, এইভাবে একটু ধারণা নেওয়ার চেষ্টা, এইভাবে কি তুমি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ তারপর দেখো এখানে কিন্তু আমরা দেখে ফেলছি অলরেডি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অর্থাৎ এইখানে একটা ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। আমরা কিন্তু দেখছি যে ব্যক্তির যে জীবনে হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার, অর্থাৎ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর জীবনী সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এইটা আমরা হচ্ছে সাধারণ একটা ধারণা পেয়ে গেছি। এখন যখন জীবনী সম্পর্কে আসবে তখন ওই যে আমরা বলছি সিকোয়েন্স মনে রাখতে হবে, আগে নাম আসবে, তারপর জন্ম আসবে, তারপর আস্তে আস্তে আসবে প্রফেশন আসবে, হ্যাঁ এইভাবে আগাতে হবে। এখন যখন তোমার মনে রাখবা, যখন তোমার মোটামুটি শিওর থাকবা যে আগে যে ইন্ট্রোডাকশন আছে ওইটা আগে থাকবে। যেমন এইখানে দেখো ডি নাম্বার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 14 মানে কি 24 পরগনা, হ্যাঁ 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের ইন 1885, 1885 সালের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। এটা তুমি মোটামুটি শিওর যে এটা প্রথমে থাকবে। এখন তুমি একটা আইডিয়া নিতে পারো, জন্ম থাকবে প্রথমে, মৃত্যু থাকবে শেষে। হ্যাঁ এটা কি তোমার এটা সব সময় হয়েছে, জন্ম বা ইন্ট্রোডাকশন থাকবে শুরুতে, মৃত্যু থাকবে শেষে। এখন দেখো এখানে আছে জন্ম, এই যে ডি নাম্বার, এই ডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ মোটামুটি আমি এটা দিয়ে দিলাম, কারণ এটা আমি রাফ করতেছি, কিন্তু এটা কিন্তু আমি কি মেইন অ্যান্সার না আমার, আমি ডি নাম্বারটা দিয়ে দিলাম। এখন ডি এর পরে জন্ম যেহেতু দিয়েছি, এখন তুমি মনে রাখবে লাস্টেরটা সবসময় মৃত্যু হয়, লাস্টেরটা মৃত্যু সাল হয়। দেখো এই যে 2 নম্বরে হি ডাইড ইন 1969 অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপেক্ট, সে কি 1969 সালে মৃত্যুবরণ করেছেন এবং কি আমরা শ্রদ্ধার সাথে তাকে মনে রাখি বা মনে করি। এখন দেখো এই যে এটা বি নাম্বার, যেটা যেটা চলে গেছে সেটাকে একটা দাগ দিয়া কি রেখে দিবা যে এগুলো আমরা প্র্যাকটিস করছি। এখন দেখো ডি নাম্বার আর বি নাম্বার, এই যে বি নাম্বার মৃত্যুটা, জন্মটা শুরুতে, মৃত্যুটা সবার শেষে, হ্যাঁ এই দুটা মোটামুটি তুমি শিওর। এইবার তুমি এই যে দেখো 10টা থেকে কিন্তু অলরেডি আমার পয়েন্ট 8টায় নেমে আসছে। এখন কিন্তু কি আমি আর 10টা নিয়ে প্রতিবার মাথা ঘামানো লাগবে না, আমার প্রতিবার কিন্তু এখন 8টা পয়েন্ট নিয়ে মাথা ঘামানো লাগবে। দেখি আমরা এখন দেখি আমরা ডি এর পরে হি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন 1885। এখন দেখি আমরা কোনটা মিলে। এখন হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনোন ল্যাঙ্গুইস্টিক অফ বাংলাদেশ, হ্যাঁ এটা হতে পারে, সে কি বাংলাদেশের কি একজন খ্যাতনামা ভাষা বিজ্ঞানী, এটা হইতে পারে। তাই মানে কি এটা আমরা একটা ফোটা দিয়ে রাখলাম, এটা আমাদের বিবেচনায় আছে। হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, হ্যাঁ এইটাও হতে পারে যে সে কি বাংলাদেশের যে লিটারেচার আছে, বাংলাদেশ সাহিত্য আছে, এখানে কি অনন্য, তার সমতুল্য আর কেউ নাই, এটা হতে পারে। তারপর হি জয়েন যশোর জেলা স্কুল 1910। এখন কিন্তু কি আমার কিন্তু এইটার আগে কিন্তু এগুলো বেশি যায়, কারণ এগুলো অলরেডি আমার পরিচয়, এগুলো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর ওই পরিচয়টা কিন্তু দিচ্ছে, সুতরাং আমার এটার আগে ওগুলো যায়। হি পাস দ্য এন্ট্রান্স এক্সাম, এগুলো এখনো আসে নাই। তারপর দেখো এইগুলো কিন্তু কি হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি, এগুলো পরে। তাহলে মানে কি, তাহলে তুমি এটা দিবা না এটা দিবা, এই যে এ আসছি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনোন ল্যাঙ্গুইস্টিক অফ বাংলাদেশ, আর এটা হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখন কোনটা আগে দিবা? এখন ভাইয়া তুমি দেখবা যে তুমি আগে দিবা বাংলাদেশেরটা, কারণ সে আমরা এখন বাংলাদেশে আছে, আমরা বাংলাদেশের পটভূমি কিন্তু তুলে ধরছি যে বাংলাদেশে সে কি। আমরা কিন্তু এই যে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ওয়েস্ট বেঙ্গল, এখন হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনোন ল্যাঙ্গুইস্টিক অফ বাংলাদেশ, সে কি বাংলাদেশের একজন অন্যতম কি ভাষা বিজ্ঞানী। এই যে বাংলাদেশের মধ্যে তার অবস্থানটা দিলা। এইবার তুমি দেখো পরেরটা কি যায়, আমার এটাও শেষ। পয়েন্টটা দেখো সি নাম্বার, দেখো হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সে কি বাংলা ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে কি সেকেন্ড, তার সমতুল্য কেউ নাই। হ্যাঁ এটা দিয়ে দিতে পারো সি নাম্বার। কারণ কি তুমি সি নাম্বার কেন দিবা? কারণ পরবর্তী একটাও জানা, হি জয়েন জেলা স্কুল, হ্যাঁ এন্ট্রান্স এক্সাম, তারপর অ্যাওয়ার্ড কিন্তু পরে, তারপরে হি পাস্ট অনার্স, হি জয়েন ঢাকা বিশ্ববিদ্যালয়, এইরকম। দেখো এখন এইগুলো 1 2 3 4 চারটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। এখন তুমি চিন্তা করতে হবে যে দেখো এইখানে একটা ভাষা, এইখানে একটা তারিখ আছে, এইখানে তারিখ আছে, এইখানে তারিখ আছে। যদি এইরকম সাল থাকে, সাল থাকলে সবসময় সালের সিকোয়েন্সে যাওয়া লাগবে, সিকোয়েন্সে যাওয়া লাগে। যেমন শুরু থেকে শেষ হয়, শুরুতে আমরা কি তার পরিচয়টা তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি হয়েছে,
জন্মগ্রহণ করেছে, সে বাংলাদেশের একজন ভাষাবিজ্ঞানী ছিল, তার সমতুল্য বাংলাদেশে বা বাংলা সাহিত্যে আর কেউ নাই। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু সে করছে সেহেতু কি সে বাংলা সাহিত্যের একজনই, হ্যাঁ, তার সমতুল্য কেউ নাই। এই চারটা শেষ। এইবার এইবার আসলে কি, যেহেতু তার সম্পর্কে আমার আইডিয়া দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা তার শৈশব থেকে শুরু করি, যে তার শৈশবটা কেমন ছিল, আস্তে 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 আগানোর চেষ্টা করি। দেখো, হি জয়েন্ট যশোর জেলা স্কুল ইন 1910। তারপর দেখো, হি পাস দ্য এন্ট্রান্স এক্সাম অ্যান্ড এফএ এক্সাম ইন 1904 অ্যান্ড 1906। তো এইটাও আছে, কারণ কি সবসময় আমার দেখা লাগবে। আমি কিন্তু আগেই তোমাকে বলেছি তারিখটা সবসময় আগে থেকে চেষ্টা করবা, যে সাপোজ সে জন্মগ্রহণ করেছে কত সালে, 1885। 1885, এই 1885 পর 86, 87, 88, 89, 90, 91, 92 এইরকম সিকোয়েন্সে যাবে। তারপর দেখো এইখানে যেহেতু বলছে, এই যে আমরা কিন্তু দেখি যে 2004 হচ্ছে সবচেয়ে ছোট, আর এখানে তার শিক্ষা জীবন শুরু হয়েছে, যে হি পাস দ্য এন্ট্রান্স এক্সাম, সে তার প্রবেশিকা এক্সাম পাস করে 1904 সালে, আর এফএ এক্সাম ইন কত সালে, 1906, 1906 সালে। এটা কি তার শিক্ষা জীবনের সবচেয়ে আগের কাহিনী না, আর তার বাস্তবতার কাহিনী তুলে ধরছে না? তাহলে কি এইটা আমার আগে দেওয়া লাগবে। তাইলে আমরা দিতে পারি হি পাস দ্য এন্ট্রান্স এক্সাম, এফ নাম্বার, এই যে এফ নাম্বার শেষ। হ্যাঁ, এইবার দেখো আমার কিন্তু কি 4 গেল 6 গেল, 1906 গেল। এবার 6-এর পরে কি আসছে, দেখো 6-এর পরে কি আসছে, 6-এর পরে এখানে 10 আছে, এইখানেও 10 আছে। হ্যাঁ, 6 সালের পর কি 10 সাল আছে। এখন 10 সাল আছে, তুমি যদি দেখো তাহলে এখানে আছে হি জয়েন্ট যশোর জেলা স্কুল ইন 19 কি 10। সে 1910 সালে যশোর জেলা স্কুলে যোগদান করেছিল কি হিসাবে, ছাত্র হিসেবে, সে কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করেছিল। আর এটা হচ্ছে হি পাস্ট অনার্স অ্যান্ড মাস্টার্স ইন 1910 and 1912। সে কি অনার্স এবং মাস্টার্স পাস করেছে 1910 সালে, 1912 সালে। আগে কিন্তু আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছি, এখন কিন্তু আমরা শিক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে লেখাপড়া করতেছে ওই লেখাপড়াটা নিয়ে আলোচনা করতেছি। কেমনে, এই যে হি পাস দ্য এন্ট্রান্স এক্সাম অ্যান্ড এফএ এক্সাম ইন 1904 and 1906। আমার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করতেছি না, আমরা কিন্তু এখনো চাকরি জীবনে ঢুকি নাই, আমরা কিন্তু শিক্ষা জীবনে আছি। সুতরাং এই যে 6 সালের পরে তিনি যেই শিক্ষা জীবনটা পার করছে 10-এ আর 12-তে, এই যে অনার্স আর মাস্টার্স, এইটাই তুলে ধরবা। তাহলে কি আমার এফ এর পরে এইচ হবে। ওকে, এই আমার শিক্ষা জীবন। দেখো শিক্ষা জীবন আরো আছে কিনা, হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি। তারপর দেখো হি গট হিজ পিএইচডি। এখন পিএইচডিও কিন্তু শিক্ষা জীবনের মধ্যে, কিন্তু পিএইচডিটা পরে হবে। কি কারণে জানো, পিএইচডি সবাই চাকরি শুরু করার পরে করে। পিএইচডি কিন্তু ম্যাক্সিমাম দেখবা কি আগে কেউ করে না, সবাই চাকরি শুরু হওয়ার পরে হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করে। ওকে, এইবার দেখো সে 10 সালে যখন কি অনার্স পাস করে, তারপরেই হচ্ছে এই যে 10 সালে সে কি করে, সে যশোর জেলা স্কুলে যোগদান করে শিক্ষক হিসেবে। তার মানে কি তার কর্মজীবন কিন্তু শুরু হয়ে গেছে। এই যে কর্মজীবনটা দিয়ে দাও, ই নাম্বার, তার কর্মজীবন শুরু। এখন জেলা স্কুলে যখন সে যোগদান করে, তারপরে কি দেখো তারপরে পরে আমার কি আছে, উপরেগুলো শেষ। হি রিসিভ সাম অ্যাওয়ার্ড কিন্তু পরে আসবে। তারপর হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার। সে যখন কি যশোর জেলা স্কুল থেকে আবার কি ঢাকা ইউনিভার্সিটি গেছে, লেকচারার হিসেবে যোগদান করছে, অর্থাৎ সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যোগদান করছে। এটা তার কর্মজীবনের মধ্যে পড়ে না, তার কি প্রফেশনের মধ্যে পড়ে না, পরে কিন্তু। তাইলে যেহেতু স্যার এখানে প্রফেশন হয়েছে, তাই কি তারপরে তার এই প্রফেশনটা আসবে, যে আই নাম্বার। কারণ যখন ইন্ট্রোডাকশন থাকবে তখন ইন্ট্রোডাকশন, যখন শিক্ষা জীবন তো শিক্ষা জীবনই থাকবে, যখন কি প্রফেশনাল লাইফ তখন প্রফেশনাল লাইফগুলো একসাথে আসবে। ওকে, এই দেখো সে যশোর জেলা স্কুল 1910 সালে সে যোগদান করছে, আর 1921 সালে কি সে কিসে যোগদান করছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর দেখো সালও কিন্তু এই 10-এর পরে কিন্তু 11-12 সালে শিক্ষা জীবনের মধ্যে চলে গেছে, কিন্তু আর কোনো সালও নাই, সালের সিকোয়েন্সটাও কিন্তু আছে। এই দেখো 21 সালে। ওকে, এখন আমার কয়টা গেছে, আমার গেছে হচ্ছে আছে আমার 3টা। হি রিসিভ সাম অ্যাওয়ার্ডটা পরে আসে, আমি আগেই বলছি মৃত্যুর আগে অ্যাওয়ার্ড আসে। তারপর হি গট হিজ পিএইচডি, তারপরে হি পাস অনার, এটা আমার শেষ হয়ে গেছে, এই 2টা আছে। এখন দেখো হি গট হিজ পিএইচডি, যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য যোগদান করছে 1921 সালে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায় 1921 সালে যখন শুরু হয়, তারপরে কি সে পিএইচডি করছে চাকরিতে। আমি কিন্তু বললাম কিন্তু চাকরিতে ঢোকার পরেই বেশিরভাগ মানুষ পিএইচডি কমপ্লিট করে। সুতরাং চাকরিতে ঢোকার পরে সে পিএইচডি কমপ্লিট করছে। জে নাম্বার প্লাস জে, এবার প্লাস দাও। হ্যাঁ, এইবার দেখো আছে একটা জি নাম্বার, হি রিসিভ সাম অ্যাওয়ার্ড অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ ইন বেঙ্গলি লিটারেচার। তারপর কি জি নাম্বার দাও, জি নাম্বার। হ্যাঁ, তারপর বি। এইবার দেখাও, এইবার এইভাবে আমরা মিলালাম। এইবার তুমি একবার নিজের মতো পড়বা
হ্যাঁ, লাগবে দুইটা মিলাবা, দুইটাই পড়বা, যে সিকোয়েন্স ঠিক আছে কিনা। আমার সিকোয়েন্স ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আনালে কাহিনী না হলে আমার এটা কখনো নাম্বার হবে না। ডি নাম্বার আগে দেখি, ডি নাম্বারটা দেখি। এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন 1885। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পশ্চিমবঙ্গের 24 পরগনায় 1885 সালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তারপর এ নাম্বার, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ল্যাঙ্গুইস্টিক্স অফ বাংলাদেশ। সে কি বাংলাদেশের একজন কি খ্যাতনামা ভাষাবিদ। তারপর এটাও ঠিক আছে, মিলতাছে, এই পর্যন্ত কি অর্থ মিলতাছে। তারপর সি নম্বরে আসো, হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সে কি বাংলা ভাষা এবং সাহিত্যে কি একজন অদ্বিতীয় একজন মানুষ ছিলেন, অনন্য একজন মানুষ ছিলেন। হ্যাঁ, এই পর্যন্ত আমরা অর্থটা মিল আসছে। তারপর এফ নাম্বারটা দেখো, হি পাস্ট। এখন দেখো, এখন কিন্তু কি আর তার জীবন সম্পর্কে আমরা তার যে ইন্ট্রোডাকশন কিন্তু আমরা আর পাচ্ছি না। এই কারণে এখন আমরা তার শিক্ষা জীবনে চলে গেছি, কারণ আগে ছোটবেলা থেকে শুরু করতে হবে, তারপরে কি বড়বেলা। ছোটবেলা কি লেখাপড়া দিয়ে শুরু হয়েছে না, লেখাপড়া দিয়ে। হি পাস দ্য এন্ট্রান্স এফএ এক্সাম ইন 1904 and 1906। সে কি 1904 সালে কি করেছে প্রবেশিকা, এবং 1906 সালে সে এফএ এক্সামে পাস করেছে। দেখো এগুলো কিন্তু সালের সিকোয়েন্সে, কারণ 1904 সালের আগের কাহিনী কিন্তু আর দেওয়া নাই। এই যে আগের 1885 সালে এটা কাহিনী আমরা দিয়ে দিছি। তারপর কি 1904 সাল থেকে তার শিক্ষা জীবন শুরু, এবার তার শিক্ষা জীবনটা আসবে, সে কি কি কাজ করেছে, শিক্ষা কি কি লাভ করেছে। এখন 4 আর 6 শেষ। এখন দেখো 4-এর পরে সাল আছে কত, 1910। এখানে 1910, এটা কিন্তু শিক্ষা জীবন নয়, এটা চাকরি জীবন, এটা শিক্ষা জীবন। তাহলে শিক্ষা জীবন দিয়ে দাও। তারপরে হি পাসড অনার্স অ্যান্ড মাস্টার্স ইন 1910 and 1912। সে কি 1910 সালে অনার্স পাস করে এবং 1912 সালে মাস্টার্স পাস করে, তার শিক্ষা জীবন হয়ে গেছে। এখন দেখো 1910 সালে কিন্তু তার কি একটা চাকরি জীবনে কিন্তু শুরু হয়েছে, ওটা নিয়ে আসো। এবার চাকরি জীবনের শুরু, সে অনার্স পাস করার পরে চাকরি শুরু করছে। হি জয়েন যশোর জেলা স্কুল ইন 1910। সে কি 1910 সালে যশোর জেলা স্কুলে যোগদান করেছে। তাহলে দেখো ই নাম্বার, এখন কিন্তু তার চাকরি জীবন চলতেছে। তারপর দেখো যশোর জেলা স্কুল থেকে সে কোথায় আবার চাকরিতে জয়েন করছে। তারপর দেখো হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার অফ বেঙ্গলি ইন 1921। অর্থাৎ 1921 সালে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কি শিক্ষক হিসেবে যোগদান করেন। দেখো তার কি যখন প্রফেশনটার কিন্তু সিকোয়েন্স চলতেছে। তারপরে হচ্ছে কি যখন সে প্রফেশনে করছে 21 সালের পরে সে একটা পিএইচডি ডিগ্রি অর্জন করছে। হি গট হিজ পিএইচডি ইন 1928। সে 1928 সালে গিয়ে তার পিএইচডি ডিগ্রিটা অর্জন করেছে। তারপরে কি যখন সে পিএইচডি ডিগ্রি অর্জন করে, তারপরে কিন্তু অ্যাওয়ার্ড রিমেম্বারেন্স, এই যে হি রিসিভ সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ ইন বাংলা লিটারেচার। তারপর মৃত্যু। এই দেখো এই যে এই সিকোয়েন্সটা সরাসরি, এই দেখো নাম আসছে, বার্থ আসছে, তারপর প্রফেশন আসছে। হ্যাঁ, এই প্রফেশনের আগে কিন্তু কি এই প্রফেশনে যেতে হলে এডুকেশন আসে, এডুকেশন কিন্তু অলরেডি এসে পড়ছে। এডুকেশন ছাড়া কি প্রফেশনে যাওয়া কিন্তু যায় না, কারণ প্রত্যেকটা জিনিস এখানে তুলে ধরা সম্ভব না। তারপর চিলড্রেন, তারপর কি এক্সট্রাঅর্ডিনারি ডিড, সে কি করেছে। তারপরে কি হোমেজের মধ্যে তার কি কি অ্যাওয়ার্ড আছে, এগুলো কিন্তু হোমেজের মধ্যে পড়ে যায়। তারপরে ওল্ড এজ, ডেথ কিন্তু সবার শেষে। এই যে জন্ম মৃত্যু। ওকে, এইভাবে হচ্ছে আমার অ্যান্সারটা করা লাগবে। এই যে যখন তোমার অ্যান্সারটা এখানে ফাইনাল হয়ে যাবে, তখন হচ্ছে এইরকম একটা ঘর বানাবা, এরকম ঘর বানায়া তারপর ডি এ সি, এই যে এখান থেকে নিবা ডি, তারপর এ, তারপরে সি এফ, এইভাবে তুমি সুন্দর করে সাজায় দেখবা। এইবার হচ্ছে এই বক্সের নিচে লেখা শুরু করবা। এই বক্সের নিচে যেহেতু আমার জায়গা নাই, আমি একটা লেখা দেখাই। এই যে তুমি হচ্ছে কি ডি নাম্বার সেন্টেন্সটা লিখে তারপরে হচ্ছে এ নাম্বার সেন্টেন্সে শুরু করে দিবা। এই যে হি ওয়াজ ওয়ান অফ দ্য, এরকম করে নিচ দিয়ে সব লাইন বাই লাইন তুমি লিখে যাবা। তাইলে হচ্ছে কি বলা যায় তুমি ফুল একটা মার্কস তুমি পেতে পারবা। ওকে ভাইয়া, তাহলে এইভাবে একটু চিন্তা ভাবনা করে যখন তুমি রিঅ্যারেঞ্জ অ্যান্সার করবা, তোমার মাথা থাকতে হবে 100 ঠান্ডা। তোমার মাথা যদি একটু এলোমেলো হয়ে যায়, যদি শরীরে ঘাম দিয়ে দেয়, তাহলে শুরুতে হেরে যাবা। ওকে, মাথা ঠান্ডা রেখে কনফিডেন্স রেখে তুমি ইনশাল্লাহ করতে পারবা। ওকে, পরে আমরা আরেকটা প্র্যাকটিস করি। চলো এটা দেখো একটু, 1 মিনিট দেখো তোমরা একটু। চলো এখন আমরা এটা সলভ করার চেষ্টা করি। আমি কিন্তু বলেছি যে শুরুতেই কি একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করবে। সাধারণ ধারণা কি প্রত্যেকটা পয়েন্ট একবার বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করবে। দেখো, ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। একদিন কি সে খুব ক্ষুধার্ত ছিল। অর্থাৎ এইখানে এমন একজন সম্পর্কে বলা হচ্ছে যে কি ছিল, সে ক্ষুধার্ত ছিল। দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। অর্থাৎ কি ওইখানে কিছু আঙুর ছিল, গ্রাফস মানে কি আঙুর, ওই আঙুরগুলো কি
টু হাই অনেক উপরে ছিল, ফর হিম তার জন্য, টু রিচ অর্থাৎ ওই সেখানে কিছু আঙুর ছিল, আঙুর নিয়ে কোনো একটা কথা আছে, ওই আঙুরগুলোকে অনেক উপরে ছিল যাতে কি সে পাচ্ছিল না। তারপরে এগেইন অ্যান্ড এগেইন হি জাম্প, সে কি বারবার লাভ দিচ্ছিল, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে যেহেতু অনেক উপরে ছিল, এই যে আমরা বি নাম্বারে পড়েছি টু হাই ফর হিম টু রিচ, অর্থাৎ ওইখানে কিছু আঙুর ছিল, ওই আঙুরগুলো কি অনেক উপরে ছিল, অর্থাৎ সে বারবার লাভ দিচ্ছিল। অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু ভাইনয়ার্ড, ভাইনয়ার্ড মানে কি আঙুরের বাগান, অর্থাৎ এখানে একটা আঙুরের বাগানের কথা বলা হয়েছে, অর্থাৎ আঙুরের বাগানে আছে, এখানে কিন্তু আমরা কি কিছু আঙুর আছে, ওই আঙুরের বাগানে ওই আঙুরগুলো উপরে, এবং কি ওই আঙুরগুলো সে ধরতে পারে না, এইভাবে একটু ম্যানেজ করা লাগবে। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, অর্থাৎ এইখানে এমন একটা জিনিস সম্পর্কে বলা হচ্ছে যেটাকে একটা কি ফক্স বা একটা শিয়াল, বাট ইচ টাইম, ইচ মানে কি প্রত্যেক, কিন্তু প্রত্যেকবার হি ফেল টু রিচ দ্য গ্রাপস, সে কি প্রত্যেকবার ওই গ্রাফস বা ওই আঙুরগুলোকে পৌঁছাতে পারছিল না। কেন বললাম, কারণ কি এই যে হি জাম্পড অ্যান্ড জাম্পড এগেইন, কিন্তু কি সে পৌঁছাতে পারছিল না, কারণ কি আঙুরগুলো অনেক উপরে ছিল, আমরা কিন্তু অলরেডি পড়েছি। তারপর অ্যাট লাস্ট বিং টায়ার্ড, শেষ পর্যন্ত কি ক্লান্ত হয়ে, এখানে কি বি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে হি হবে, হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্রাফস আর সাওয়ার, সবার শেষে কি সে টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল এবং চলে গেল, কি বলে আঙুর ফল টক। আমরা কিন্তু কম বেশি স্টোরি কমপ্লিটিং স্টোরিতে এটা পড়েছি হয়তো। তারপর হি টুক এ রান অ্যান্ড জাম্প, সে কি একটা দৌড় দিল, দৌড়ে আসলো এবং লাভ দিল, টু রিচ দ্য বাঞ্চ অফ দ্য গ্রাফস, ওই যে গ্রাফসে যে থোকা আছে ওই থোকায় পৌঁছাতে, বাট কুড নট রিচ ইট, কিন্তু পারলো না, কারণ থোকাগুলো অনেক উপরে আছে। হি সার্চড ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট এনি ফুড, সে কি সব জায়গায় কি করলো, খাবার খুঁজলো কিন্তু কোনো খাবার পেল না, কারণ কি শুরুতেই পড়েছে হি ওয়াজ ভেরি হাংরি, যখন তুমি নিজেই ক্ষুধার্ত থাকো তুমি বারবার খাবার খুঁজো না, এই দেখি তো আলমারিতে কিছু আছে কিনা, ফ্রিজে কিছু আছে কিনা, এভাবে আমরা খাবার খুঁজতে থাকি। দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, কি রাইপ গ্রাফ ছিল, অর্থাৎ ভাইনে, এই যে তিনি যে ভাইন ইয়ারে ঢুকছে ওইখানে অনেক কি রাইপ মানে হচ্ছে পাকা, পাকা আঙুর ছিল। এখন দেখো এইখানে আমরা এখন সলভ করার চেষ্টা করবো। তাহলে একটু সাধারণ ধারণা কি, এইখানে এমন একটা শিয়াল সম্পর্কে বলা হয়েছে, আমরা কিন্তু বুঝে পড়ে কিন্তু এটা এই আইডিয়া নিচ্ছি যে এমন একটা শিয়াল সম্পর্কে বলা হয়েছে, শিয়ালটা ক্ষুধার্ত ছিল, সে কোথাও খাবার পাচ্ছিল না, খাবার না পেয়ে সে একদিন একটা কিসে গেল, একটা ভাইনিয়ার একটা আঙুরের বাগানে গেল, কিন্তু ওইখানে গিয়ে আঙুরগুলো অনেক উপরে ছিল, হ্যাঁ সে বারবার লাভ দিয়েছিল কিন্তু পাচ্ছিল না, শেষমেশ সে টায়ার্ড হয়ে গেল এবং কি বললো আঙুর ফল টক। এই যে অলরেডি কিন্তু আমরা কিন্তু ক্লাস 6 থেকে এটা জেনে আসছি, তাও যেহেতু পড়লাম আমরা নিজেরা একটা কমন একটা আইডিয়া ক্রিয়েট করে নিলাম, আইডিয়াটা ধরলাম, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা সাজানো শুরু করি, কারণ শুরু করতে হবে ভাইয়া। এখন এই ক্ষেত্রে যদি কমপ্লিট রিঅ্যারেঞ্জে যদি ওয়ান্স আপন এ টাইম দেখো, যদি ওয়ান্স আপন এ টাইম লেখাটা দেখো, তাহলে মনে করে নিবা যে 99% সম্ভাবনা আছে, এটাই হচ্ছে কি 1 নাম্বার পয়েন্ট। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ম্যান, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পোয়েট, এইভাবে শুরু হয়। যদি ওয়ান্স আপন এ টাইম থাকে তুমি এটা ধরে নিতে পারো 99% ক্ষেত্রে এটা প্রথমটা হবে, সুতরাং আমরা এটা প্রথমটা দিয়ে দিই, ই প্লাস রাফে কিন্তু করছি আমরা মেনে যাই ই প্লাস। এইবার দেখো আমরা এখন শুরু করি, এখন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফরেস্ট ইন এ ফক্স ইন এ ফরেস্ট, একদা কি একটা বনে একটা কি বসবাস করতো, একটা শিয়াল বসবাস করতো। এইবার এইটা হচ্ছে আমার চলে গেছে, এবার একটা একটা করে ধরো দেখো যে অর্থ মিলে কিনা। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, একদিন সে কি ছিল, খুব ক্ষুধার্ত ছিল, হ্যাঁ এটা হতে পারে। তারপর দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম, এখনো তো আমার আঙুরের কোনো ক্ষেত আসে নাই, আঙুরের কোনো কথাই আসে নাই, সুতরাং গ্রাফস এটা মিলে না। এগেন এগেন হি জাম্পড, সে কোথায় জাম্প করছে, একদা কি একটা বনে একটা শিয়াল ছিল, সে বারবার লাভ দিচ্ছিল, এটা কি মিলে না। তবে অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু ভাইনয়ার্ড, সে কি সর্বশেষে একটা কি আঙুরের খেতে বা আঙুরের বাগানে ঢুকলো। কেন ঢুকলো ভাই, একটা কারণ তো আছে, কারণ আমার গল্প তো মানা লাগবে, একটা আঙুরের বাগানে ঢুকার পিছনে একটা কারণ থাকে। তারপর বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রাফস, এখন তো গ্রাফসই আসলো না, বারবার কি ফেল হলো কেন, আগে কাহিনী তো বোঝা লাগবে, কাহিনী শুরুই তো এখনো হয় নাই। হি টুক এ রান অ্যান্ড জাম্প টু এ রিচ অফ বাঞ্চ অফ গ্রাফস, গ্রাফসের কাহিনী এখনো আসে নাই। হি সার্চ ফর ফুড এভরিহোয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড, সে কি সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু পেল না, এটা কি উদ্দেশ্যে, কেন সে খাবার খুঁজবে, একটা কারণ তো থাকা লাগবে খাবার খোঁজার। দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, হ্যাঁ সে একটা শিয়াল ছিল, একটা
একটা কি ভাইন ছিল, ভাইনে তাকে ঢুকবো তারপর এটা আসবে। সুতরাং কি দেখো শুধুমাত্র এইটা মিলে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। একদিন সে কি খুব ক্ষুধার্ত ছিল। আমরা কিন্তু আগেই সাধারণ একটা আইডিয়া করছি সে ক্ষুধার্ত ছিল, এই কারণে সে খাবার খুঁজছিল, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছিল না। শেষে একটা আঙুর বাগানে যায় এবং সেখানে দেখে কি আঙুর ঝুলে আছে, ঠিক না? এইভাবে তো আমরা কাহিনী সাজাইছি। সুতরাং দেখো ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে, তারপরে এই দুটা করলা আবার মিলাও। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফরেস্ট ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। একদিন কি ওই যেই ফক্সের কথা বলছে ওই ফক্সটা অনেক ক্ষুধার্ত ছিল। এখন ক্ষুধার্ত থাকলে মানুষ কি করে? ওই যে ফ্রিজ খুলে, আলমারি খুলে, মা কি আছে বাসায় এইসব বলে। হ্যাঁ, দ্য গ্রাফস আঙুরে এখন আসেই নেই। তাহলে দেখো এরপরে অ্যাট লাস্ট বিং টায়ার্ড, তারপর দেখো হি সার্চড ফুড এভরিহোয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড। সে কি সব জায়গায় খাবার খুঁজলো, যে আলমারিতে উলমারিতে যা আছে সব জায়গায় খাবার খুঁজলো, কিন্তু কোনো খাবার পেল না। দেখো এই পর্যন্ত অর্থ মিলে একটা একটা জঙ্গলে একটা শিয়াল ছিল। একদিন শিয়ালটাকে খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু অনেক খাবার খোঁজার পরও সে কোথাও কোনো খাবার পেল না। কি একটু মিলতেছে না? মিলতেছে কিন্তু। এখন দেখো আমরা একটু তারপরে যাই। তারপরে বাট গ্রাফস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, এটা এখন আসে নাই। আমরা দেখো আগে তো আবার ওই গ্রাফস বা আঙুর পাইতে হলো তাকে আঙুরের আমার জঙ্গলে ঢুকা লাগবে, আঙুরের বাগানে ঢুকা লাগবে। আগে বাগানে ঢুকবো তারপর তো আঙুর পাবো, আগে তো পাবো না। অ্যাট লাস্ট হি এন্টার্ড ইন দ্য ভাইনইয়ার্ড। হ্যাঁ, বুঝলাম যে সে কোথাও কি খাবার পেল না, তারপর কি সে একটা আঙুরের বাগানে ঢুকলো, এটা হতে পারে। বাট ইচ টাইম হি ফেল্ড টু গ্রাফস, এটা হবে না। অ্যাট লাস্ট বিং টায়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, না, হি ওয়েন্ট অ্যান্ড রান হি টুক এ রান অ্যান্ড জাম্প টু এ রিচ, এটা হবে না। দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, সে ওই ভাইনে ওই বাগানে কি পাকা আঙুর ঝুলছিল। এখন তো পাকা আঙুর ঝুলতে হইলে দেখতে হইলে আগে আঙুর খেতে ঢুকতে হবে। তাহলে দেখো এটা এইটা যায় কিনা। দেখো অ্যাট লাস্ট হি এন্টার্ড ইন এ ভাইনইয়ার্ড, সে কি শেষমেশ একটা ভাইনইয়ার্ডে বা আঙুরের বাগানে ঢুকলো। কিভাবে এটা মিলে তুমি দেখো, এটা ছাড়া কিন্তু কোনোটা মিলে না। যে একটা একটা শিয়াল খুব ক্ষুধার্ত ছিল, সে কি করলো, একটা বড় একটা শিয়াল ছিল, সে খুব ক্ষুধার্ত ছিল, সে সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু পেল না। খাবার খুঁজতে খুঁজতে সর্বশেষে সে একটা আঙুরের ক্ষেতে বা আঙুরের বাগানে প্রবেশ করলো। সে কোথাও খাবার না পেয়ে অ্যাট লাস্ট সব শেষে হি এন্টার মানে কি প্রবেশ করা, হি এন্টার্ড ইনটু এ ভাইনইয়ার্ড, সে একটা আঙুরের বাগানে প্রবেশ করেছিল। কি মিলতেছে না? মিলতেছে কিন্তু। এখন দেখো চারটা আমরা এখানে শেষ। এখন এগুলো দেখো। এখন দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, হ্যাঁ এটা হতে পারে, যেহেতু কি সে অলরেডি আঙুরের বাগানে ঢুকে গেছে, সেখানে সে কি কিছু আঙুর দেখলো যেগুলো কি অনেক উপরে, যাতে সে লাগুর পাবে না। আমরা বলি না যে লাগুর পায় না, যেমন এটা উপরে আমি ঠিক মতো পাই না, এই রকম যে আঙুরগুলো অনেক উপরে ছিল, সে ওগুলোকে নাগাল পায় না। হ্যাঁ এটা হতে পারে। এগেন এন্ড এগেন হি জাম্পড, না আগে তো কি জাম্প করব, উদ্দেশ্য কি জাম্প করার, এটা তো আগে লিখতে হবে। হ্যাঁ, তারপর বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রাফস অ্যাট লাস্ট বিং টায়ার্ড, এটা হবে না। হি টুক এ রান অ্যান্ড জাম্পড, সে কেন দৌড় দিছে, এটার আগের কাহিনী তো একটা আছে না, তাহলে এটা তো আমরা দিতে পারি না। দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, দেখো ডি নাম্বারটা কি ছিল আমার, অ্যাট লাস্ট হি এন্টার্ড ইন দ্য ভাইনইয়ার্ড, সে কি একটা আঙ্গুরের বাগানে প্রবেশ করলো। দেয়ার ওয়ার রাইপ গ্রাফ, সেখানে কি ছিল, পাকা আঙ্গুর ছিল, হ্যাঙ্গিং মানে ঝুল ছিল, আপ অন দ্য ভাইন, ওই যে ওই ভাইনে থোকায় থোকায় কি করছিল, পাকা আঙ্গুর ঝুলছিল। এটা হয় না যে সে সর্বশেষে একটা কি আঙ্গুরের বাগানে যখন প্রবেশ করলো, প্রবেশ করে দেখে তো ওহ সেরা তো অনেক পাকা আঙুর তো। এখন তুমি যখন একটা সাপোজ কমলা বাগানে ঢুকবা, ঢুকার পরে তাকে খেয়াল করবা যে কমলাগুলো কেমন পাকছে কিনা। এখন ওই ওই ইয়াটা যখন কি ওই 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 তোমার শিয়ালটা যখন কি আঙুরের বাগানে ঢুকেই সে লক্ষ্য করলো কি যে থোকায় থোকায় আঙুর ঝুলে আছে, ঠিক না? এই এটা কিন্তু মিলতেছে। তুমি যে নাম্বারটা দাও, দেখো যে একটা বাগানে কি ছিল, একটা ফক্স ছিল, সে খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধা হয়ে সে সব জায়গায় খাবার খুঁজছিল, খাবার খুঁজে সর্বশেষে সে একটা কই প্রবেশ করলো, একটা আঙুরের বাগানে। আঙুরের বাগানে প্রবেশ করার পর সে দেখলো যে ওইখানে কি অনেক পাকা আঙুর ঝুলে আছে, শেষ, পাকা আঙুর ঝুলে আছে। এখন দেখো, এখন দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম
টু রিচ, এটা হতে পারে। কারণ কি, যেই পাকা আঙুরগুলো সে দেখছে ওগুলো অনেক উপরে ঝুলছিল যে সে ওগুলো নাগাল পায় না, এটা হতে পারে। এগেন এন্ড এগেন হি জাম্পড, আগে তো নাগাল পায় না, পরে সে লাভ দিবে, ঠিক না? যখন আমরা দেখি যে একটা জিনিস নাগাল পাই না, আগে কিন্তু আমরা লাভ দিয়ে ধরি না, আগে দেখি কি, যেমন সাপোজ এটা আমি পুরোপুরি পাই না, হ্যাঁ, যখন আমি পাবো না তখনই আমি ওইভাবে লাভ দিব, ঠিক না? লাভ দিব, তারপর হচ্ছে নাগাল পাবো। এইরকম বানরটা কি, ওই ফক্সটা, শেয়ালটা আগে দেখে কি ওই পাকা আঙুরগুলো সে পায় না, তারপর সে কি লাভ দেওয়ার চেষ্টা করে, তাহলে কি এটা আমার হবে না। তারপর দেখো, বাট ইচ টাইম হি ফেল্ড, অ্যাট লাস্ট বিং টায়ার্ড হি সার্চ ফর ফুড এভরিওয়্যার, এটা চলে গেছে। তাহলে দেখো এইখানে বি নাম্বার চলে আসে। এই যে বি নাম্বার কি, আগে একটু আগে থেকে পড়া শুরু করবা। যে নাম্বার কি পড়ছিলাম আমরা, যে দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, সেখানে কি, সেখানে পাকা থোকায় থোকায় পাকা আঙুর ঝুল ছিল। তারপর বি নাম্বার, দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, কোন গ্রাফগুলো, যেই পাকা গ্রাফ বা যেই পাকা আঙুরগুলো ঝুল ছিল ওগুলো কি তার পৌঁছানোর জন্য বা তার নাগাল পাওয়ার জন্য অনেক উপরে, ঠিক না? মিলছে কিন্তু। এইবার দেখো, এগেন এন্ড এগেন হি জাম্পড, হ্যাঁ, সে বারবার লাভ দিচ্ছিল, এটা হতে পারে। যখন তুমি একটা কি পাবা না, সে তুমি বারবার লাভ দিবা, এটা হতে পারে। বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রাফ, অ্যাট লাস্ট বিং, এটা তো সবার শেষে, হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ দ্য গ্রাফ বাট কুড নট রিচ ইট। তারপর দেখো বিয়ের পর আমরা কি দিতে পারি, তোমরা একটা চিন্তা করো। বিয়ের পরে দেখো শুরুতে কিন্তু আমরা বিটা আমরা শেষ করছি কি, যে দ্য গ্রাফস আর টু হাই ফর হিম টু রিচ, যখন কি এই যে আমি এইভাবে পাই না, হ্যাঁ, নাগাল পাই না, তখন কিন্তু আমি কি করি, আমি she took a run and jumped to reach the bunch of the graph but could not reach it, আমি একটু হালকা করে দৌড়ে আসি আর এইভাবে লাভ দিই, ঠিক না? কারণ কি, আমাদের এটা পাওয়া লাগবে, আমরা যখন দৌড় দিই তখন কি আমরা একটু পাওয়ার পাই, তখন আমরা এইভাবে লাভ দিতে পারি। সেও কি করছে, যে যখন সে লাগুর পায় না, সে নাগাল পায় না, তখন কি করছে, সে একটু হালকা করে দৌড়ে এসে লাভ দিছে, বাট কুড নট রিচ ইট, কিন্তু কি সে পৌঁছাতে পারছিল না, ওই নাগালটা আর পাচ্ছিল না। এইটা দিয়ে দিলাম এইচ নাম্বার রাফে, এইচ নাম্বার। তারপর দেখো, যখন সে নাগাল পায় না, কি করলো, এগেইন এন্ড এগেইন হি জাম্প, সে কি বারবার কি করছিল, সে জাম্প দিচ্ছিল বা লাভ দিচ্ছিল বারবার, সে কিন্তু কি বারবার দৌড়ে এসে লাভ দিচ্ছিল। তুমি যখন একবারে পাও না, একবারে ধরতে পাও না, তখন কিন্তু কি আবার ট্রাই করবা। শুরুতেই কিন্তু কেউ কি হার মানে না, আগে কিন্তু কয়েকবার চেষ্টা করো। তোমার গাছের উপরে দেখবা একটা আম, তুমি এইভাবে চেষ্টা করতেছো আমটা পারার জন্য, বারবার চেষ্টা করতেছো, হ্যাঁ, একটা সময় যখন তুমি বাধ্য হবা যে ভাই আমি পারতেছি না, তখন কিন্তু হাল ছাড়বা। কিন্তু তুমি কিন্তু একবারে লাভ দিয়ে পাচ্ছ না, তখন কিন্তু তুমি হাল ছেড়ে দেবে না, কয়েকবার আগে দেখবা যে তুমি আমটা পাও কিনা, তারপর কিন্তু তুমি হাল ছাড়বা। এম আই রাইট? এইভাবে সেও কি বারবার লাভ দিচ্ছিল, কিন্তু কি হি এগেইন এন্ড এগেইন হি জাম্প, সে কি বারবার কি লাভ দিচ্ছিল, সে বারবার লাভ দিচ্ছিল। তারপরে দেখো, বাট ইচ টাইম, বাট প্রত্যেকবার হি ফেল টু রিচ দ্য গ্রাফস, এটা কি অটোমেটিক মিলে যাচ্ছে, অ্যাট লাস্ট বিং টায়ার্ড। দেখো তারপর কি এফ নাম্বার, কিন্তু কি প্রত্যেকবার, হ্যাঁ, সে বারবার লাভ দিচ্ছিল, সে যেহেতু দৌড়ে এসেও পাচ্ছিল না, তারপরে কি দৌড়ে এসে বারবার লাভ দিচ্ছিল, কিন্তু বাট ইচ টাইম, প্রত্যেকবার কি হি ফেল টু রিচ দ্য গ্রাফ, সে ওই গ্রাফসে উপরে যে গ্রাফগুলো ঝুলেছিল ওগুলোকে ধরতে ব্যর্থ হয়েছিল, বারবার কি ধরতে পারছিল না। তাহলে এফ নাম্বার হতে পারে, এফ নাম্বার গেল। তারপর থাকি কি একটা জি নাম্বার, অ্যাট লাস্ট বিং টায়ার্ড, সর্বশেষে বারবার লাভ দেওয়ার কারণে সে টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট, সে চলে গেল, হ্যাঁ, কি বলে, দ্য গ্রাফস আর ওয়ার সাওয়ার, আঙুর ফল টক, ইস পারি না, আঙুর ফল টক খায় কি লাভ, ঠিক না? এইরকম যে এইচ নাম্বার। এইবার দেখো 10টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। যখন 10টা হবে তুমি আবার একবার পুরো কাহিনীটা পড়ার চেষ্টা করবা। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এখানে একটা কমপ্লিট একটা স্টোরি হয়েছে, তাহলে তোমার রাইট, তারপরে তুমি মেন অপশনে যাবা, মেন অ্যান্সার শিটে যাবা, এর আগে যাবা না। যেমন তোমার ই নাম্বারটা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন দ্য ফরেস্ট, একদা কি একটা বনে একটা শিয়াল বসবাস করতো। এ নাম্বার, ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, একদিন কি সেই ফক্সটা, ওয়ান ডে হি বলতে কি ওই শিয়ালটা, হি ওয়াজ ভেরি হাংরি, সে কি খুব ক্ষুধার্ত ছিল। তারপর আই নাম্বার, হি সার্চ ফর ফুড, সার্চ ফুড এভরিওয়্যার, সে কি যেহেতু ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত থাকলে তো মানুষ খাবার খোঁজে, ঠিক না? সে সব জায়গায় খাবার খুঁজলো, বাট হি ডিড নট গেট এনি ফুড, কিন্তু কোনো খাবার খুঁজে পেল না। আই নাম্বার হতে পারে। তারপর ডি নাম্বারে চলে যাও, অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনিয়ার্ড, সর্বশেষে কি সে একটা আঙুরের ক্ষেতে প্রবেশ করলো,
হ্যাঁ ঠিক আছে, এটা মিলতে পারে। তারপর ডি এর পরে তারপর যে নাম্বারে কি, দেয়ার ওয়ার রাইপ গ্রাফস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। হ্যাঁ, যখন সে একটা ভাইনি অ্যাড, যখন সব শেষে খাবার খুঁজে পেল না, সর্বশেষে খাবার খুঁজতে 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 একটা আঙুরের বাগানে চলে আসলো। আঙুরের বাগানে গিয়ে প্রবেশ করার পরে সে দেখলো কি আঙুরের বাগানে অনেকগুলো পাকা আঙুর ঝুলে আছে। যের পরে তারপরে বি নাম্বার, দ্য গ্রাফস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। ওই যেই আঙুরগুলো ঝুলে আছে ওগুলো কি অনেক উপরে, যে ওই শিয়ালটা কি পায় না, নাগাল পায় না। তারপরে বিয়ের পরে দেখো এই পর্যন্ত আমার অ্যান্সার মিলছে। তারপর এইচ নাম্বারে আসো। এইচ নাম্বার কি হলো, হি টুক এ রান অ্যান্ড জাম্পড। যেহেতু কি সে যখন এসে নাগাল পায় না তখন কিন্তু কি মানুষ দৌড়ে এসে একটু লাভ দেয়, ঠিক না, ওই যে আম পাড়ার মতো। সে দৌড়ে এসে লাভ দিল। টু রিচ দ্য বাঞ্চ অফ দ্য গ্রাফ, ওই আঙুরের থোকাটি পেতে সে কি করলো, লাভ দিল। বাট কুড নট রিচ ইট, কিন্তু কি পারলো না। এইচের পরে তারপর সি নাম্বার, এগেইন এন্ড এগেইন হি জাম্প, সে পারলো না কিন্তু কি বারবার কি চেষ্টা করতে থাকলো। ওই যে বললাম যে তুমি যদি তোমার বাড়ির সামনে একটা আম ঝুলে থাকলে একবারে না পারলে কিন্তু 3-4 বার আগে দেখবা, ইস আরেকটু জোরে একটু লাভ দেই, আরেকটু জোরে লাভ দেই। হ্যাঁ, এইভাবে লাভ দেওয়ার চেষ্টা করবা। সেও বারবার লাভ দেওয়ার চেষ্টা করছে, এগেইন এগেইন। তারপর কি এফ নাম্বার, বাট ইচ টাইম এই যে এগেইন এগেইন প্রত্যেকবার কি হি ফেল টু রিচ দ্য গ্রাফস। এই যে এগেইন এন্ড এগেইন জাম্প দিছে, বারবার লাভ দিছে, কিন্তু প্রত্যেকবারই কি সে ব্যর্থ হয়েছে, সে ধরতে পারে নাই। তারপর এইচ নাম্বার, অ্যাট লাস্ট বিং টায়ার্ড, যখন বারবার লাভ দিবা তুমি বাসার সামনে আমটা পারতে হলে বারবার লাভ দিতেছো, পারতাছোই না, একটা সময় তুমি টায়ার্ড হয়ে যাবা। ওই ফক্সটাও টায়ার্ড হয়ে গেছে। হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট, সে চলে গেল এটা বলে যে দ্য গ্রাফস আর সাওয়ার, আঙুর ফল টক। যেহেতু শিয়াল মামা একটু কি চালাক, সে তো এত সহজে কি নিজের কাছে নিজে ছোট হবে না। সে বলছে ইস আঙুর টক, ভালো হয়েছে, লাগুর পাই নাই, আর টক জিনিস খেতে হতো। এইরকম যে জীবনে যদি কি আমরা কিছু করতে না পারি তখন কি বলি যে কপালের দোষ, এটার দোষ, ওটার দোষ, কিন্তু আসলে আমরা চেষ্টাই করি না ওইভাবে। যদি মন দিয়ে যদি চেষ্টা করতাম আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দেয়। যখন দেখো এটা কিন্তু একটা অ্যান্সার মিলে গেছে, যখন অ্যান্সার মিলে যায় এটা আমার ফাইনাল অ্যান্সার। এইবার হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10, এবার আমরা অ্যান্সার লেখা শুরু করব। ই এ আই ডি জে বি এইচ, এই যে এগুলাই, ইটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, আইটা 3 নম্বরে, এইভাবে কি বসায় দিছি। হ্যাঁ শেষ। এইবার কি ই নাম্বারটা সেন্টেন্সটা লেখো, শেষ করে আবার এ নাম্বারটা লেখো, তারপর ফুল স্টপ দিয়ে আবার আই নাম্বারটা লেখো, তারপর ফুল স্টপ দিয়ে আবার ডি নাম্বারটা লেখো। এইভাবে কি পুরো প্যাসেজটা লিখে ফেলবা। ওকে, তাইলেই তোমার এটার অ্যান্সার হয়ে যাবে, অত তো সমস্যা নেই, প্যারা নাই। ওকে, এই হচ্ছে কি আমার এটার অ্যান্সার। এইভাবে হচ্ছে তোমার অ্যান্সারটা করতে হবে। এখন দেখো আরেকটা একটু দেখো তো ভাইয়া, 1 মিনিট একটু দেখো। দেখো এখন হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করি। এখন কিন্তু আগে দেখব, সাধারণ একটা আইডিয়া নেই। ওকে, দেখো এ নম্বরে, হোয়ার ইজ মাই সান আস্ক দ্য গ্রোসার। গ্রোসার মানে কি মুদি দোকানদার। মুদি দোকানদার বলল আমার ছেলে কই, অর্থাৎ এখানে একটা বাবা এবং সন্তানের কোনো একটা কাহিনী হচ্ছে, বোঝা যাচ্ছে। তারপর দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার, তারপর কে একদিন ওই ফ্রুট সেলার বলতে কি ফল বিক্রেতা, অর্থাৎ এইখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা কি গ্রোসার মুদি দোকানদার, আর একটা কি ফ্রুট সেলার অর্থাৎ ফল বিক্রেতা, কি দুইটা বিক্রেতার নাম আছে। ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, একদিন কি ওই ফ্রুট সেলার অর্থাৎ ফল বিক্রেতা ওই ওই কি মুদি দোকানদারকে বলল, আই এম গোয়িং টু দ্য টাউন, আমি কি শহরে যাচ্ছি, টু ডু সাম শপিং, কিছু কি কেনাকাটা করতে, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, দয়া করে কি তোমার পুত্রকে আমার সাথে পাঠাও আমার কি শপিংগুলো বহন করতে, যে বাজার করে না বাজারগুলো বহন করতে, একা হয়তো পারবে না এই কারণে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ফ্রুট সেলার একদিন ওই গ্রোসারকে বা ওই মুদি দোকানদারকে বলছে কি আমি শহরে যাচ্ছি, তোমার ছেলে কিন্তু আমার সাথে পাঠাও যাতে সে আমাকে একটু সাহায্য করতে পারে। তারপর দেখো, দ্য গ্রোসার সেড দ্য মাইস এট ওয়ে, এট আসছে কোথা থেকে, ইট থেকে, ইট, তারপর এর পাশে হচ্ছে কি এট, অর্থাৎ কি দ্য গ্রোসার কি বলেছে, গ্রোসার মানে মুদির দোকানদার। দ্য মাইস, মাইস মানে কি ইঁদুর, ইঁদুর কি করেছে ইট অ্যাট ওয়ে খেয়ে ফেলেছে ইওর ব্যালেন্স, ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে হচ্ছে দাড়ি পাল্লা আছে না, দাড়ি ওই যেগুলোতে মেজারমেন্ট করে মাপ করে, দাড়ি যে হাতে দেয় না, এই যে এইরকম থাকে, আগে দেখা যেত এখন তো আর দেখা যায় না, এইরকম এখানে একটা কি থাকে, এখানে একটা কি থাকে, এটা ধরে দেখবা যে ওই যে তোমার বিচারের যে বিচারপতিদের সামনে একটা এরকম লগো থাকে, এরকম করে দাড়িপাল্লা। দ্য গ্রোসার সেড দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইউর ব্যালেন্স, ই করেছে ইঁদুররা তোমার
ব্যালেন্স বা দাড়ি পাল্লা খেয়ে ফেলেছে। অ্যান্ড ওয়েট, ওয়েট মানে হচ্ছে যেটা দিয়ে কি, যেটা আমরা পৈরন বলে গ্রামের ভাষায়, এখন তো ওগুলো দেখা যায় না, তোমরা হয়তো দেখেছো যে 1 কেজি 2 কেজি 3 কেজি ওগুলোর কি থাকে, একটা ভার থাকে, লোহার থাকে, অনেকের পাথরের থাকে, 1 কেজি লেখা থাকে, 2 কেজি লেখা থাকে, ওইটা এখানে রাখে। হ্যাঁ 1 কেজি, তারপর কি এখানে সদাই রাখে, হ্যাঁ ফল, তারপরে কি ফল অন্যান্য চিনি এইসব রাখে। সো আই ক্যান্ট রিটার্ন ইউ, এখানে গ্রোসার বললো কি যে তোমার যে দাড়িপাল্লা আছে ওগুলো কি ইঁদুরে খেয়ে ফেলছে, তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না। রিটার্ন মানে কি ফেরত দেওয়া, তাই আমি তোমাকে ফেরত দিতে পারবো না। তারপরে এ ক্রোক ক্যারিড ইউ সান অ্যাওয়ে, রিপ্লাই দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার কি রিপ্লাই দিয়েছে যে একটা কাক তোমার বাচ্চাকে নিয়ে গেছে। দেখো এটা কিন্তু আমাদের পরিচিত না, ম্যাক্সিমামের ক্ষেত্রেই এটা অপরিচিত একটা গল্প। ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার, একদিন কি একজন গ্রোসার, বড় মানে কি ধার নেওয়া, ধার নিয়েছিল, এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট দাড়িপাল্লা ধার নিয়েছিল ফ্রম এ ফ্রুট সেলার, একদিন কি একজন মুদি দোকানদার একজন ফ্রুট সেলার বা একজন ফল বিক্রেতার কাছ থেকে কি করেছে, দাড়িপাল্লা ধার নিছে। তারপর দ্য গ্রোসার সেন্ড হিজ সান, গ্রোসার বা মুদি দোকানদার কি করলো, তার বাচ্চাকে পাঠালো বা ছেলেকে পাঠালো উইথ দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলারের সাথে। বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, কিন্তু কি সে টাউন থেকে বা শহর থেকে একা একা চলে আসলো। তারপর দ্য লেম এক্সকিউজ অফ দ্য ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, তুমি কি মিথ্যাবাদী, একটা কাক কিভাবে একটা বড় বাচ্চাকে তুলে নিতে পারে, এটা কে বলছে? দ্য গ্রোসার শাউটেড, শাউটেড মানে কি চিৎকার করা, চিৎকার করে বলা। অ্যাংগ্রিলি, অ্যাংগ্রি মানে কি রাগান্বিত হবে বলছে। আমরা সব বলবো, একটু এলোমেলো লাগতে পারে কিন্তু এটা তোমাদের জানতে হবে ভাইয়া। The lame excuse of the dishonest grocer made the fruit seller very angry. এই যে lame মানে কি একদম খুবই খারাপ, জঘন্য বলি আমরা। এই যে এক্সকিউজ মানে কি, এক্সকিউজ মানে হচ্ছে উসিলা, বাহানা। এই যে খারাপ যে উসিলাটা, বাহানাটা দিছে, অজুহাতটা দিছে অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, এই মুদি দোকানদার ছিল কি ডিসঅনেস্ট, সে সৎ ছিল না। এই অসৎ যে গ্রোসার আছে, মুদি বিক্রেতা আছে, উনি একটা লেম, একটা খারাপ একটা এক্সকিউজ দিছে, কারণ দর্শাইছে, অজুহাত দিছে। এটা কি ফ্রুট সেলারকে অনেক এংরি করছে, অনেক রাগান্বিত করছে। বাট হি চেক হিজ টেম্পার, মানে কি নিয়ন্ত্রণ করা, কিন্তু সে তার রাগকে নিয়ন্ত্রণ করেছে, তার রাগকে সে সামলিয়ে রেখেছে। তারপর দেখো, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট সেড দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার কি বলো, জাস্ট দ্য সেম ওয়ে, ওই একইভাবে অ্যাজ দ্য মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট, ইঁদুর যেভাবে আমার কি ব্যালেন্স, আমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, ঠিক এমনি। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, কিছুদিন পরে কি ফ্রুট সেলার কি করলো, আস্ক মানে কি চাইলো দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, কিছুদিন পরে ওই ফল বিক্রেতা ওই কি মুদি দোকানদারকে তার দাড়িপাল্লা ফেরত দিতে বললো। এখন দেখো এটাকে কি আসলে এটা রিয়ারেঞ্জের মতোই, হ্যাঁ এটা আসলেই কঠিন। এটা কি কিছু কিছু কঠিন বোর্ডে আসে, যেমন কুমিল্লা বোর্ড, এইরকম কঠিন বোর্ডে আসে। সুতরাং তোমার এইটা যখন দেখবা তোমার প্যানিক হওয়ার কোনো মানে নেই, সবার আগে কুল। ওকে, যখন কুল হবে তখন তোমার মাথা কি অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখন তোমার জাস্ট দরকার একটু কনফিডেন্স। যখন তোমার মাথা ঠান্ডা থাকবে আর কনফিডেন্স থাকবে, ইনশাল্লাহ তুমি যেই কোনো সমস্যা তুমি পারবা, যদি তুমি স্ট্রাকচার জানো। এইরকম এখন যখন আসবে তুমি মনে রাখবা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, হ্যাঁ এগুলো থাকলে সবসময় এগুলো প্রথমে বসে। দেখো এখানে কিন্তু একটা অপশন আছে, ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট কে ফ্রম এ ফ্রুট সেলার, আবার এখানে থাকতে পারতো এইরকম ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার এ গ্রোসার অ্যান্ড এ ফ্রুট সেলার, এইভাবে থাকতে পারতো। একদা কি ছিল, একদা ছিল একজন গ্রোসার এবং একজন মুদি দোকানদার এবং একজন ফল বিক্রেতা, তারপর আসতো ওয়ান ডে দ্য গ্রোসার ব্রড, তারপর আসতে পারতো, কিন্তু এখানে কিন্তু ওয়ান্স আপন এ টাইম দেওয়া নাই। সুতরাং কি যেহেতু ওয়ান ডে দেওয়া আছে, এটা তুমি মনে করতে পারো 99% ক্ষেত্রে যেহেতু ওয়ান্স আপন এ টাইম নাই, এটা কি প্রথমে আসবে। তাহলে প্রথমে বসে আগে শুরু করো। এই যে যখন তোমার রিয়ারেঞ্জ তোমার কমন পড়বে না, শুরু করবে ভাইয়া, শুরু করলে শেষ হবেই। তুমি ঠান্ডা মাথা শুরু করতে পারো, এটা কেটে দাও আগে আমি শুরু করি। ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার, একদিন কি একজন মুদি বিক্রেতা কি করেছে, একজন ফল বিক্রেতার কাছ থেকে দাড়িপাল্লা ধার নিয়েছে। শেষ। এইবার মিলানোর চেষ্টা করো, দাড়িপাল্লা ধার নিয়েছে
এখন হোয়ার ইজ মাই সান, পুত্রের কথা আসেই নাই, দাড়িপাল্লার কথা আসবে, পুত্রের কথা তো এখানে আসতেছে না, পুত্রকে তো ধান নেয় নাই, তাহলে পুত্র বাদ, আমার দাড়িপাল্লা কই আছে ওইটা খুঁজে বের করতে হবে। Then one day, fruit seller said to the grocer, "I am going to town to do some shopping. Please send your son." এখানেও এই পুত্রের কথা, এখানেও পুত্রের কথা, এখানেও পুত্রের কথা, পুত্রের কথা আমরা এখনো ঢুকি নাই। The grocer said, "The mice ate away your balance and weight, so I can't return you." হ্যাঁ, এটা হতে পারে, কারণ কি এখানে আমার ব্যালেন্স দাড়িপাল্লার কথা আসছে, যেহেতু কি ধার নিছে এই গ্রোসার, মুদি দোকানদার ধার নিছে, মুদি দোকান বললো কি যে তুমি থেকে যে জিনিসপত্রগুলো আমি ধার নিছি ওই দাড়িপাল্লাগুলো কি ইঁদুরে খেয়ে ফেলছে, সুতরাং আমি তোমাকে রিটার্ন করতে পারবো না। হ্যাঁ, এটা আমাকে ফোটা দিয়ে রাখলাম, এটা হতে পারে। বাদ বাকিগুলো দেখি, এক ক্রো ক্যারিড ইউর সান, আবার পুত্র, পুত্র বাদ। তো দ্য গ্রোসার সেন্ড হিজ সান, আবার পুত্র, আমি বলছি পুত্রই বাদ, এখন পুত্র তো আমরা ঢুকি নাই তো। ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো ক্যারি এ সাচ বিগ বয়, এই বাচ্চাই ঘুরে ফিরে। তারপর দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, হি চেকড হিজ টেম্পার। এখনো কি টেম্পারের মতো কিছু আসে নাই, এখনো রাগ উঠে নাই, মাত্র শুরু হয়েছে কাহিনী, রাগ কি শুরুতে উঠে মানুষের? উঠে না। সুতরাং পরে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট সেড দ্য ফ্রুট সেলার। হ্যাঁ ঠিক আছে, এখানে ব্যালেন্সের কথা আসছে, কিন্তু কোন উপায়ে? জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইট ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স, একই উপায়, কোন উপায় কাহিনী তো আমি ঢুকি নেই। তারপর যে নাম্বার দেখো, আফটার এ ফিউ ডে দ্য ফ্রুট সেলার আস্কস দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট। দেখো এখানে কিন্তু আসছে ব্যালেন্স অ্যান্ড ওয়েটের, যে আফটার এ ফিউ ডে কিছুদিন পরে দ্য ফ্রুট সেলার ওই ফল বিক্রেতা আস্কস দ্য গ্রোসার, গ্রোসার বা মুদি দোকানদারের কাছে চাইলো টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, তার কি দাড়িপাল্লা, এটা হতে পারে। দেখো আমরা কিন্তু কি এটা কি এটা হতে পারে বা এটা হতে পারে। দেখো সি নাম্বার অথবা জে নাম্বার দুইটার একটা হবে, এখন মিলাই কোনটা হবে। ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার। একদিন কি একটা মুদি দোকানদার কি করেছে, একটা ফল বিক্রেতা থেকে কি নিয়েছে, একটা দাড়িপাল্লা ধার নিয়েছে। তারপরে সি নাম্বার দেখে হয় কিনা, হি সেড দ্য মাইস এট ওয়ে, না, হি সেড দ্য মাইস এট ওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই ক্যান রিটার্ন ইউ। তারপরে যে নাম্বার, আফটার এ ফিউ ডেজ কিছুদিন পরে দ্য ফ্রুট সেলার আস্কস দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট। কিছুদিন পরে কি ওই ফ্রুট সেলার কি করলো, ওই গ্রোসারের কাছে মুদি দোকানদারের কাছে তার দাড়িপাল্লা ফেরত দিতে বললো। এই যে রিটার্ন কিন্তু আসছে। এখন তুমি তোমার বন্ধুরে সাপোজ 200 টাকা দিছো, এখন কিছুদিন যাওয়ার পরে কি তুমি বলবো না বন্ধু তোর যে টাকাটা দিছিলাম ওটা আমাকে ফেরত দে, আমার লাগবে। ওই রকমই যে একদিন কি ওই ফল বিক্রেতা মুদি দোকানদারকে কি করলো, তার দাড়িপাল্লা ধার দিল। আফটার ফিউ ডেজ কিছুদিন পরে দ্য ফ্রুট সেলার আস্কস দ্য গ্রোসার, ওই ফল বিক্রেতা ওই গ্রোসারের কাছে মুদি দোকানদারের কাছে চাইলো টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, ওই দাড়িপাল্লা ফেরত দেওয়ার জন্য। বন্ধু অনেক দিন তো হয়েছে, তুমি না আমার দাড়িপাল্লা ধার নিছিলা, এখন আমার দাড়িপাল্লাগুলো তুমি ফিরাইয়া দাও। মিলছে? মিলছে কিন্তু। এইবার দেখো, এবার কিন্তু ফোটাটাও আমার আরেকটা ছিল, এইবার দেখো এটা মিলে কিনা। দ্য গ্রোসার সেড, গ্রোসারটি বললো দ্য মাইস অ্যাট ওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট, কি করছে, ইঁদুর তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, সো আই ক্যান রিটার্ন ইউ। দেখো এখানে রিটার্ন ওয়ার্ডটা আছে, এখানেও রিটার্ন আছে, তাহলে কি সুতরাং আমি তোমাকে কি ফেরত দিতে পারবো না। এখন যখনই চাইছে তখনই কি সে একটা উসিলা দিয়ে দিছে, সে কি বলছে, গ্রোসারটা বলছে যে মাইস, ইঁদুর তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, অ্যাট ওয়ে, অ্যাট কিন্তু ইট থেকে এসেছে, অ্যাট ওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই ক্যান রিটার্ন ইউ। যখন দাঁড়াইছে তোমার বন্ধুর কাছে 200 টাকা দাঁড় চাইছো, বন্ধু আমার তো টাকাটা এখন নাই, আমার বাসায় তো অনেক অনেক কি যাইতেছে, অনেক সমস্যা যাইতেছে, আমি তো ওই টাকা দিয়ে একটা চকলেট খেয়ে ফেলছি, এরকম একটা এক্সকিউজ দিয়ে দিল। হ্যাঁ, বা টাকাটা দিয়ে আমি কি একটা 5 তলা বাড়ি কিনছি, মানে কি খারাপ একটা এক্সকিউজ দিয়ে দিল। তাইলে তুমি দেখো যখনই চাইছে সে কি বলছে, দ্য গ্রোসার সেড দ্য মাইস অ্যাট ইউর কি ওয়েট সো আই ক্যান রিটার্ন, আমি তোকে বন্ধু এখন আমি তো দিতে পারবো না। এই যে রিটার্ন, যখন দাস চাইছে সে কি রিটার্ন দিতে পারে নাই, সে পারে নাই। এখন দেখো সি নাম্বার, এখন তুমি চিন্তা করো যে দাড়িপাল্লা এত ভারী জিনিস, এগুলো কি ইঁদুর খাইতে পারে? এটা খুবই জঘন্য একটা এক্সকিউজ না? এখন যদি তোমার আমি বলি যে বন্ধু তোরে তো 200 টাকা, তোরতে 200 টাকা আমি ধার নিছিলাম, ওই 200 টাকা দিয়ে আমি 2 তলা একটা বাড়ি করছি, এটা কি তোমার কখনো বিশ্বাস হবে? বন্ধু আমি তো 200 টাকা দিয়ে 2 তলা বাড়ি কিনে ফেলছি, তোর এখন আমি টাকাটা দিলাম না, এটা কি তোমার বিশ্বাস হবে? কখনোই হবে না। তাই তিনটাকে আবার শুরু থেকে মিলানোর চেষ্টা করো। হোয়ার ইজ মাই সান, আবার পুত্র, এখন কিন্তু পুত্র তো এখনো কিন্তু আসি নাই আমরা, এখন আমরা রিটার্নে আসি যে ইঁদুর খায় ফেলছে।
ওয়ান ডে ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার আই এম গোয়িং টু দ্য শপিং প্লিজ সান। এই পুত্রতে এখন পুত্রতে আমরা ঢুকি নাই। দ্য গ্রোসার সেড, গ্রোসারটি বললো এটা তো শেষ। এ ক্রো ক্যারিড ইউর সান, পুত্র। দ্য গ্রোসার সেন্ট হিজ সন, পুত্র বাদ, পুত্রতে এখন আমরা ঢুকি নাই। ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো, এখানে কি ক্রো ক্যারি ইউর সাচ বিগ বয়, এই পুত্রই এখন আমরা নাই। দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট চেক হিজ টেম্পার, এটা হতে পারে। তারপরে জাস্ট দ্য সেম ওয়ে দ্য মাইস ইট অ্যাওয়ে, এটা লাস্টে। এখন দেখো 8 নাম্বার কেন, দেখো যখন বললো যে তোমার দাড়িপাল্লা তো কি বন্ধু, তোমার দাড়িপাল্লা তো খাই ফেলছে, ইঁদুরে খাই ফেলছে, আমি তোমাকে দিতে পারবো না, তখনই কিন্তু কি দেখো এইটা দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, যে গ্রোসার এটা কিন্তু শুনেই বোঝা যাইতেছে যে মিথ্যা কথা বলতেছে, যে কখনো কি ইঁদুরে কি লোহা জিনিস খাইতে পারে, ইঁদুরে কি দাড়িপাল্লা খাইতে পারে, এটা শুনেই বোঝা যাচ্ছে না যে এই গ্রোসার একটা চালাকি করতেছে, মিথ্যা কথা বলতেছে। এই যে দেখো দ্য লেম এক্সকিউজ, এই যে খারাপ যে একটা হুদাই যে একটা উসিলা, এই উসিলাটা কি অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, এই যে অসৎ গ্রোসারের উসিলাটা কি করছে, মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, এই ফল বিক্রেতাকে অনেক রাগান্বিত করেছে। বাট হি চেক হিজ টেম্পার, কিন্তু কি সে তার মাথা ঠান্ডা রাখছে, সে চেতে নাই, কারণ ক্লোজ ফ্রেন্ড চেতলেই সমস্যা। তাহলে কি 8 নাম্বার, যে যখন বলছে যে আসলে কি তোর মামা তোর তো আমি ফেরত তো দিতে পারবো না, তোর দাড়িপাল্লা তো ইঁদুরে খাই ফেলছে, এইটা শোনার পরে তো গেছে মেজাজ গরম হইয়া সে কি রে ভাই একটা দাড়িপাল্লা কিভাবে ইঁদুরে খায়, সে তার মেজাজটা কিন্তু তখন কি সে একটু বুদ্ধিমান মানুষ ছিল, ফল বিক্রেতা তো বুদ্ধিমান, সে কি তার রাগটা একটু কন্ট্রোল করে রাখছে, দাঁড়া তোরে এখন আমি একটা উচিত শিক্ষা দেব। হ্যাঁ, এই চিন্তা করে কি সে তার রাগটা কন্ট্রোল করে রাখছে। 4টা কিন্তু শেষ। এবার দেখো হোয়ার ইজ মাই সান আস্ক দ্য গ্রোসার, এখনো পাত্র আসে নাই। দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার আই এম গোয়িং টু টাউন টু ডু শপিং, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, এটা হতে পারে। কারণ কি এইবার হচ্ছে কি একটা কাহিনী শেষ, সে কিন্তু যেহেতু তার রাগটা থামাইছে, তার মানে কি সে ভিতরে ভিতরে একটা প্ল্যান করছে, এখন প্ল্যানটা এক্সিকিউট করা লাগবে। সুতরাং একদিন সে কি এই প্ল্যানটা এক্সিকিউট করার চিন্তা করলো, এটা হতে পারে যেহেতু ওয়ান ডে দিয়ে শুরু হয়েছে, তারপরে একদিন। তারপরে দ্য গ্রোসার সেন্ড হিজ সান, এখানে তো আগে তো সানের কথা আসে নাই, আগে তো সানকে পাঠানো লাগবে, জাস্ট সাম ওয়ে। তারপর দেখো এটা বি নাম্বার কিভাবে, দেন ওয়ান ডে, তারপর আরেক দিনের কাহিনী, যে ওয়ান ডে দিয়ে কিন্তু কি আরেক দিনের কাহিনী, এইবার কিন্তু বাচ্চার কাহিনী শুরু হয়ে গেছে। কিভাবে বুঝলাম যে বাচ্চার কাহিনী শুরু হয়েছে, সে যেহেতু কি তার রাগকে কন্ট্রোল করছে, তার মানে কি তার মধ্যে একটা প্ল্যান আছে। তারপর সেই প্ল্যানটা কিভাবে করছে, দেন ওয়ান ডে, তারপর একদিন ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, ফল বিক্রেতা কি ওই মুদি দোকানকে বললো আই এম গোয়িং টু টাউন টু ডু সাম শপিং, আমি কি বাজারে কিছু কি আমি শহরে কিছু বাজার করতে যাচ্ছি, প্লিজ সেন্ড মি ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিং, দয়া করে কি তোমার বাচ্চাকে তোমার ছেলেকে একটু আমার সাথে পাঠাও, ও যাতে কি আমার জিনিসগুলো একটু ধরতে পারে, আমি তো একা পারবো না, তোমার ছেলেকে একটু পাঠাও, দুজনে যাতে কি একটু জিনিসগুলো ধরতে পারে। এই যে বাচ্চার কিন্তু শুরু, এই কিন্তু বাচ্চার পার্ট শুরু হয়েছে, যে যখন বলতেছে যে আচ্ছা শেষ, এখন সে কিন্তু তার রাগকে কন্ট্রোল করার পরে একদিন বলতেছে বন্ধু তোমার বাচ্চার একটু দাও তো, আমি শহরে যাইতেছি কিছু কেনাকাটা করতে, আমি তো একা উস্কাতে পারবো না, তোমার বাচ্চাও আমাকে সাহায্য করবে, পাঠাও। তারপরে এই দেবে বাচ্চারে চাইছে, এখন হোয়ার ইজ মাই সান আস্ক দ্য গ্রোসার, গ্রোসার বলছে আমার বাচ্চা কই। হ্যাঁ, যখন এটা কখন বলবে যে আমার বাচ্চা কই, যখন ওই বাচ্চাকে খুঁজে পাবে না, এখনো খুঁজে পাবে না কোনো কথা কিন্তু আসে নাই। তারপরে সি নাম্বার চলে গেছে, ডি নাম্বার এ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে রিপ্লাই দ্য ফ্রুট সেলার, এটা নাই রিপ্লাই কি যখন উত্তর দিবে, তারপর যখন প্রশ্ন জিজ্ঞেস করবে তারপর উত্তর, রিপ্লাই তো প্রশ্নের জবাব দেয়, ঠিক না, এখন প্রশ্ন জিজ্ঞেসই করে নাই। দ্য গ্রোসার সেন্ড হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, দেখো যখন বলছে কি বন্ধু তোর বাচ্চাকে আমি নিয়ে যাই, হ্যাঁ তোর বাচ্চাকে একটু পাঠা, তোর বাচ্চাকে একটু নিয়ে যায় আমার সাথে করে শহরে, তখন কি যেহেতু গ্রোসার তখন কি তার বাচ্চাকে সেন্ড করলো, পাঠিয়ে দিল উইথ দ্য ফ্রুট সেলার, তখন ফ্রুট সেলারের সাথে তার বাচ্চাকে পাঠিয়ে দিল, শহরে পাঠিয়ে দিল। বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, কে ওই ফ্রুট সেলার বা ওই ফল বিক্রেতা শহর থেকে একা ফিরে আসলো। যখন দেখো এটা কিন্তু অটোমেটিক মিলে যায় কিভাবে, যখন সে দেখো বি নাম্বারে কি করছে, ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার আই এম গোয়িং টু কি টাউন ফর শপিং, বন্ধু আমি তো শহরে যাচ্ছি কিছু বাজার কেনার জন্য, তোমার বাচ্চার একটু আমার সাথে পাঠাও, যাতে কি সে আমার জিনিসপত্রকে ধরতে পারে, আমাকে সাহায্য করতে পারে। এটা শোনার পরে যেহেতু তারা ক্লোজ ফ্রেন্ড না হলে তো দাড়িপাল্লা ধার দিত না, ঠিক না, এখন এইটা শোনার পরে গ্রোসার কি করলো, তার বাচ্চাকে এই ফ্রুট সেলারের সাথে পাঠালো,
কিন্তু হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, কিন্তু কি সে বলতে কি ফ্রুট সেলার ওই ফল বিক্রেতা শহর থেকে একা ফিরে আসলো, মানে কি গেছে দুইজন আসছে একা, বাচ্চাটা মাঝখান থেকে গায়েব। সুতরাং কি এই এফ নাম্বার দিতে পারি। এখন যখন একা আসছে তখন কিন্তু কি হোয়ার ইজ মাই সান আস্কড দ্য গ্রোসার, এখন কিন্তু এটা হতে পারে, কারণ কি একা আসার পরে গ্রোসার বা মুদি বিক্রেতা দেখে কি গেল দুইজন কিন্তু আসলো একা, তাই আমার ছেলে কই, প্রশ্ন কিন্তু থাকতে পারে, এটা হতেই পারে। কিন্তু দেখি পরের আনসারগুলো হয় কিনা। ডি নাম্বার এ ক্রো ক্যারি ডিউ সাইনোমে, এটা হয় না। ইউ লায়ার হাউ ক্যান এ ক্রো ক্যারি, এটা পরে হবে, তার মানে জাস্ট দ্য সেম ওয়ে। দেখো এখন কিন্তু যখন একা ফিরে আসছে তখন কিন্তু তখনই প্রশ্ন করছে এ নাম্বার হোয়ার ইজ মাই সান আস্কড দ্য গ্রোসার, যখন সে গেল দুইজন আমার ছেলেকে সাথে নিয়ে গেল কিন্তু আমার ছেলেরে রাইখে আইসা বললো, মুদি দোকানদার ভাবতেছে যে ফল বিক্রেতা গেল আমার ছেলেরে যাতে তারা সাহায্য করতে পারে, এখন সে একলা ফিরে আসলো, আমার ছেলে কই, বলছে আমার ছেলে কই, তখন জিজ্ঞেস করতেছে হোয়ার ইজ মাই সান, আমার বাচ্চা কই রে। তখন বলছে, যখন প্রশ্ন করছে গ্রোসার তখন এ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে রিপ্লাই দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার তখন রিপ্লাই দিছে এই প্রশ্নের রিপ্লাইটা কি দিছে, এ ক্রো একটা কাক ক্যারিড ইউর সান অ্যাওয়ে তোমার বাচ্চাকে উড়িয়ে নিয়ে গেছে, একটা কাক এসে তোমার বাচ্চাকে উড়িয়ে নিয়ে গেছে। দেখো এটা কিন্তু অটোমেটিক মিলে দিতেছে, যখন জিজ্ঞেস করছে বাচ্চা কই বলছে একটা কাকে উড়িয়ে নিয়ে গেছে। তারপরে এটা আমার চলে গেছে ডি নাম্বার ইউ লায়ার মিথ্যাবাদী, হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, দ্য গ্রোসার শাউটেড অ্যাংগ্রিলি, তখন কি এটা শোনার পরে যখন বলছে যে কি একটা কাক তোমার ছেলের উড়ায় নিয়ে গেছে, তখন বলে এই মিথ্যাবাদী, জোরে জোরে বলতেছে, কারণ সন্তান হচ্ছে একটা কি পিতামাতার কাছে সবচেয়ে আদরের জিনিস। এটা শোনার পরে গ্রোসারের গেছে মাথা গরম হয়ে সে চিল্লানো শুরু করছে, একটা কাক কিভাবে একটা বড় বাচ্চারা নিতে পারে, তুই কি পাগল, এই দেখো এইভাবে কি চিল্লানো শুরু করছে। তাই জি নাম্বার নর্মালি। তারপর কি দেখো আসে আর একটা, তখন ফ্রুট সেলার কি বলছে, জাস্ট দ্য সেম ওয়ে, ওই একইভাবে অ্যাস মাইস ক্যান এট ওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট, ওই একইভাবে যেভাবে কি ইঁদুর আমার দাড়িপাল্লা খেয়ে ফেলেছে, সেই দ্য ফ্রুট সেলার। দেখো সে কিন্তু এই যেহেতু সে একটু চালাক, এই কারণে তখন সে তারা কি টেম্পার চেক দিয়ে রেখেছিল, মাথা ঠান্ডা রেখেছিল যে ওরে আমি অন্যভাবে একটা উচিত শিক্ষা দেব। দেখো যখন তোমার এই যে 10টা হয়ে যাবে তখন আবার মিলানোর চেষ্টা করবা যে আসলে আমার অ্যান্সারটা মিলে কিনা। দেখো এই নাম্বার ওয়ান ডে এ গ্রোসার ব্রড এ ব্যালেন্স অ্যান্ড এ ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার, একদিন কি একজন মুদি বিক্রেতা একটা ফল বিক্রেতা থেকে দাড়িপাল্লা ধার নিল। তারপর যে নাম্বার আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েট, ওই দাড়িপাল্লা ধার নিছিল, এই কারণে ফল বিক্রেতার কাছ থেকে যেহেতু ধার নিছে ফল বিক্রেতাকে ওই গ্রোসারকে বলল যে বন্ধু আমার দাড়িপাল্লা এখন আমাকে কি করে দাও, ফেরত দিয়ে দাও। তারপর সি নাম্বার দ্য গ্রোসার সেড, যখন ফেরত চাইছে দ্য মাইস অ্যাট ওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই কান্ট রিটার্ন ইউ, যখন ফেরত চাইছে তখন বলতেছে কি ইঁদুর তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, সুতরাং কি আমি ফেরত দিতে পারবো না। দেখো ফেরত যখন চাইছে সে বলছে কি আমি ফেরত দিতে পারবো না, মিলটা কিন্তু এখানে হয়ে যায়। তারপর এইচ নাম্বার দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, এটা কেন এটা দিছে, কারণ কি এক্সকিউজটা দিছে কিন্তু ডিসঅনেস্ট গ্রোসারে, যখন তুমি তোমার বন্ধুর কাছে টাকা চাও তোমার বন্ধু দেয় না, এক একটা বাহানা দিতে থাকে, তখন তুমি বুঝে যাও হয়তো ভালো না রে, এইরকম যে বুঝাই গেছে যে যখন দেয় নাই এইরকম লেম মার্কা এক্সকিউজ তৈরি করা শুরু করলো, তখন কি ফ্রুট সেলার অনেক রাগান্বিত হয়ে গেল, বাট হি চেকড হিজ টেম্পার, কিন্তু কি সে তার মাথা ঠান্ডা রাখলো। দেখো যখন তোমার জিদ ওঠে কিন্তু তুমি তোমার জিদকে কি শান্ত করে রাখো, অবশ্যই তোমার কোনো প্ল্যান থাকেই। তারপর দেখো যখন দেখবা যে কোনোটাই মিলে না তখন দেখো এই যে বি নাম্বার চলে আসছে ওয়ান ডে একদিন, এবার উচিত শিক্ষা দিবে, কারণ কি আমি তো এমনি আমার মাথা ঠান্ডা রাখি নাই, তুমি একটা লেম মার্কা এক্সকিউজ দিয়ে দিলা যে লোহার পালা পইরন তোমার ইঁদুরে খায় ফেলছে, এত সস্তা, দাঁড়াও তোমার আমি উচিত শিক্ষা দিতেছি। তখন কিভাবে উচিত শিক্ষা, ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, একদিন কি ওই যে ফ্রুট সেলার যে তার মাথা ঠান্ডা করে রেখেছিল সে গ্রোসার বা মুদি দোকানদারকে বললো আই এম গোয়িং টু টাউন টু ডু সাম শপিং, আমি কি কিছু কেনাকাটা করতে শহরে যাচ্ছি, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, দয়া করে কি তোমার বাচ্চাকে আমার সাথে পাঠাও যাতে কি সে আমার জিনিসপত্রগুলো একটু ধরতে পারে, আমি একা তো উস্কাতে পারবো না, তোমার বাচ্চাকেও পাঠাও। তারপর যেহেতু তারা ক্লোজ ফ্রেন্ড ছিল এই কারণে তারা দাড়িপাল্লা করে আনা নেওয়া করছে, হ্যাঁ এই কারণে বিয়ের পরে এফ নাম্বার
দ্য গ্রোসার সেন্ড হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন। এটা শোনার পরে আচ্ছা তুমি আমার বাচ্চাকে নিয়ে যাও, বাচ্চাকে তার সাথে পাঠিয়ে দিছে, কিন্তু বাচ্চা গেছে দুজন বাজারে শহরে, কিন্তু ফ্রুট সেলার একা ফেরত আসছে। এই যে কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, একা ফেরত আসছে। যখন গ্রোসার দেখছে যে গেল আমার ছেলেরে নিয়া, কিন্তু আমার ছেলে কই, আমার ছেলে তো আসে নাই, একলা ফিরলি কেন, কিরে তুই একলা আসলি কেন, আমার ছেলে কই? তখন কি বলছে দেখো এই নাম্বার, ফের ওই হোয়ার ইজ মাই সান আস্ক দ্য গ্রোসার। তখন গ্রোসার বলল আমার বাচ্চা কই, বন্ধু তুমি তো আমার বাচ্চারে নিয়ে গেলে, আমার বাচ্চা কই? তখন ডি নাম্বার বলছে এ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে রিপ্লাইড দ্য ফ্রুট সেলার। এবার কি বলছে যে একটা কাক তোমার ছেলেরে নিয়ে গেছে। বন্ধু আমি কি বলতাম, একা আসতে বাধ্য হয়েছি, রাস্তা থেকে একটা কাকে তোমার বাচ্চারে নিয়ে গেছে। তখন দেখো, তখন জি নাম্বার ইউ লায়ার হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়। দ্য গ্রোসার শাউটেড এংগ্রিলি। এবার এই বাচ্চার কথা, ভাই বাচ্চার কথা বলতে বাবা মার রাগ রাগ হওয়া স্বাভাবিক। সে বলছে, সে একদম চিল্লান দিয়ে উঠছে রাগে, এই মিথ্যাবাদী তুই মিথ্যা বলছ কেন, একটা কাক কিভাবে একটা বাচ্চা নিয়ে দিতে পারে, ঠিক না? এইবার দেখো আই নাম্বার জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ দ্য মাইস ক্যান ইট দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট। ওই একইভাবে যেভাবে কি ইঁদুর দাড়িপাল্লা খেয়ে ফেলছে, ওই একইভাবে ও আমার দাড়িপাল্লা তোমার ইঁদুরে খেয়ে ফেলতে পারে, তোমার বাচ্চারে নিতে পারে না, এমন তো হইব না। আমার দাড়িপাল্লা তুমি ধান্দা করে দিছো, তোমার ছেলে আমি ধান্দা করে দিছি, এইরকম হচ্ছে একটা শিক্ষা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চালাক মানুষ তো এখানে তো, চালাক মানুষ দেখবা কি চুপচাপ থাকে, তারা কিন্তু 100টা কথা বলে না, তারা একটা কথা বলে, দেখবা একটা কথা দিয়ে 100টা কথারে বন্ধ করে দেয়। এইরকম হচ্ছে চালাক মানুষের অবস্থা। এইরকম হলো এই ফ্রুট সেলারও এমন। ওকে, যখন তোমার এইভাবে অ্যান্সারটা মিলে যাবে, তুমি ই জে সি এইচ এভাবে দিয়ে দিবা, তারপরে এখানে 1 বাই 1 সুন্দরভাবে লিখে দিবা। এই যে হচ্ছে তোমার এগুলো একটু মিলাতে সময় লাগবে, এগুলো লিখতে কিন্তু ভাই দেখে দেখে লিখতে বেশি সময় লাগে না। যখন এইভাবে করবা, এইভাবে একটা একটা সুন্দর করে তুমি রিঅ্যারেঞ্জ কমপ্লিট করবা স্টেপ বাই স্টেপ। এখন তোমার মনে হতে পারে কি অনেক সময়, কিন্তু না ভাইয়া, তুমি যত প্র্যাকটিস করতে থাকবা না, জিনিসটা তোমার কাছে এত ইজি হবে তুমি ভাবতেও পারবা না। তখন তুমি নিজেই বুঝবা যে তোমার ব্রেন অটোমেটিক কাজ করবে। এখন তোমরা 6-এ না, তোমরা 11-12-এ পড়তেছো, কয়েকদিন পর তোমাদের পরীক্ষা, তোমাদের ব্রেন তখন দেখবে কি একদম শার্প হয়ে যাবে এবং বুলেটের মতো কাজ করবে, সুতরাং তখন আর কোনো সমস্যাই হবে না। ওকে, এখন হচ্ছে আমরা হোমওয়ার্ক দেবো তোমাদের একটা। হোমওয়ার্কটা কি, এই যে এটা একটু দেখো, এটা একটু দেখো ভাইয়া, এটা একটু দেখো, এইখানে কিন্তু দেখো দেন ইনভাইটেড অ্যাপ্লিকেশন, তারপর কি এখানে এই যে ওয়ান্স লং অ্যাগো, ওয়ান্স লং অ্যাগো, ওয়ান ডে, এগুলো থাকলে তোমার ধরে নেবে এটা প্রথমেই হবে। ওকে, এইভাবে হচ্ছে তোমরা আগে এটা ভালোভাবে সলভ করবা, ভালোভাবে যেইভাবে বলছি এইভাবে ঘর করবা, ঘর করে কি এমন আঁকবা, 1 2 3 4 5 6 দিবা, তারপর লাস্টে রাফে আগে করবা প্র্যাকটিস, লাস্টে মেন খাতায় গিয়ে লিখবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমার অ্যান্সারও দিয়ে দিছি, অ্যান্সারটা তোমরা পরে দেখবা, আগে নিজেরা করার চেষ্টা করবা। ওকে ভাইয়া, তাহলে এইভাবে যদি আমরা করি আশা করছি আমাদের আর কোনো সমস্যা থাকবে না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তোমাদের বোর্ড কোশ্চেনগুলো শেষ করে ফেলো না ভাই, যদি বোর্ড কোশ্চেনগুলো এই ক্লাসটা করার পরে শেষ করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা রিঅ্যারেঞ্জে কখনো আটকাবা না। ওকে, তাহলে আজকের ক্লাসটা ভাইয়া এই পর্যন্তই থাকলো। আশা করছি রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।